জি স্যার, এই আমরা চারটা আমরা উপরের চারটা। এই চার্ট পর্যন্ত পড়ছিলাম তাই না, ফায়ার রেটের ডিমান্ড। জি স্যার। তো আমরা অল্প একটু হচ্ছে রিওয়াইন্ড করে ফিরে আসি। ফায়ার ওয়াটার ডিমান্ডে আমরা গতদিন কথা কি শোনা যায় স্পষ্ট? জি স্যার, শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা ফায়ার ওয়াটার ডিমান্ডে দুইটা ফর্মুলা করছিলাম ফ্লো রেট বের করার, যে কি ফ্লো রেটে কি রেটে আমরা হচ্ছে ফায়ার ওয়াটার আমাদের দরকার হবে। তো এটা আমরা দুইটা ফর্মুলা পড়ছিলাম। একটা ফর্মুলা ছিল যেটা আমরা অন দ্য বেসিস অফ পপুলেশন আমরা ফায়ার ওয়াটার ডিমান্ড বের করতেছিলাম, পি এর ভ্যালু বসে। দুইটাই এম্পিরিক্যাল ফর্মুলা ছিল আমার। দ্য অ্যানাদার ওয়ান ইজ আমরা ফ্লোর এরিয়ার বেসিসে, যে আমার ফ্লোর এরিয়া কতটুকু, তার উপর বেস করে আমরা ফায়ার ওয়াটার ডিমান্ড বের করতেছিলাম, যে আমার কি পরিমাণ ফায়ার ওয়াটার ফ্লো দরকার হবে। দুটাতেই আমরা ফায়ার ওয়াটার ফ্লো বের করতেছিলাম। এবং এখানে হচ্ছে আমরা দুটো ফর্মুলা, একটা হচ্ছে অন দ্য বেসিস অফ পপুলেশন যেখানে শুধু পি ছিল, আর একটা ছিল অন দ্য বেসিস অফ ফ্লোর এরিয়া। তো আমার এগুলো এম্পিরিক্যাল ফর্মুলা, বা সেদিন বারবার বলছিলাম যে কোনটা কোন ইউনিটে, এটা হচ্ছে আপনাদেরকে মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে। তো এইভাবে ওইটাই বসাইতে হবে। যদি আপনি পপুলেশন ইন থাউজেন্ড বসান তবেই কিউ এর মান মিটার কিউব পার মিনিটে আসবে, নতুবা আসবে না, ভুল ভাল উত্তর আসবে। আর এখানে আপনার এরিয়ার মান অবশ্যই মিটার স্কোয়ারে বসাইতে হবে, তাহলে আপনার এই যে ফ্লো রেট আসবে মিটার কিউব পার ডে, মিটার কিউব পার ডে অনুযায়ী আসবে। তো ইউনিট গুলো একটু মাথায় রাখতে হবে। ইউনিট গুলা যেহেতু এম্পিরিক্যাল ফর্মুলা, ইউনিট গুলো এভাবেই কাজ করে। এখানে কনস্ট্যান্ট সি ছিল, যেটা হচ্ছে আমার টাইপ অফ কনস্ট্রাকশন বা টাইপ অফ বিল্ডিং এর উপর ডিপেন্ড করে। তো এই ভ্যালু গুলো মাথায় রাখবেন। এরপরে আমরা যেটা দেখতেছিলাম, যে আমার তো এখান থেকে আমরা ফ্লো রেট পাচ্ছি, যে এই ফ্লো রেটে আমাকে পানি দিতে হবে পার মিনিট, 1 মিনিটে এত মিটার কিউব পানি দিতে হবে, এটা আমাদের বের হচ্ছে। অথবা একদিনে এত মিটার কিউব পানি দিতে হবে। এখন কথা হচ্ছে এখানে আমি লাস্ট যে চারটা পড়ছিলাম, যে রিকোয়ার্ড ডিউরেশন ফর দ্য ফ্লো, কতক্ষণ ধরে এই পানিটা দিব। আমি বলতেছি প্রতি মিনিটে ধরেন সাপোজ 10 মিটার কিউব করে আমাকে পানি দিতে হবে। আমি এটা বের করলাম ফর্মুলা থেকে, প্রতি মিনিট 10 মিটার কিউব পানি দিতে হবে। এখন এই প্রতি মিনিটে যে 10 মিটার কিউব পানি দিব, এটা হাউ লং, কতক্ষণ ধরে দিব, 2 দিন, 3 দিন, 100 দিন, মানে 1 মাস, সারা বছর দিতে থাকবো? এরকম না, ব্যাপারটা হচ্ছে আমার ফ্লো, এই যে ফ্লো রেট ছিল, দেখেন এখানে ফ্লো রেট কিন্তু মিটার কিউব পার মিনিট। এই মিটার কিউব পার মিনিট অনুযায়ী, ফ্লো রেট অনুযায়ী আমার একটা ডিউরেশন দেওয়া আছে, যে এত থেকে এতর মধ্যে থাকলে আমার এতক্ষণ, এত ডিউরেশন ধরে আমার পানিটা দিতে হবে। যেমন এটা যদি 0 থেকে 7.6 মিটার কিউব পার মিনিটের মধ্যে আমার ফ্লো রেটটা থাকে, তাহলে আমার 2 ঘন্টা ধরে দিতে হবে। ব্যাপারটা এরকম। এগুলো আমরা গতদিন পড়ছিলাম। এরপরে আমরা দেখি আমরা কিছু, এটা তো আমার ফায়ার ওয়াটার ডিমান্ড কেন, যে আমার একটা জায়গায় ফায়ার ওয়াটার ডিমান্ড কতটুকু লাগতেছে। এবার আমরা কিছু বেসিক ফর্মুলা পড়বো। ঠিক আছে, বেসিক কিছু ফর্মুলা আমাদের কাছে আছে, দেখেন এখানে। এই জিনিসটা একটু খুব ভালো করে খেয়াল করতে হবে। এই জিনিস, এই ফর্মুলা গুলো আসলে খুব ইম্পর্টেন্ট, এবং একটা আরেকটা একই রকম, অনেকগুলো সবগুলা টার্মিনোলজি আপনি এখানে দেখবেন যে মোটামুটি একই রকম। তো এগুলো মাথার মধ্যে অনেক সময় কনফিউশন হয়ে যায়, যে কোনটা আসলে কোনটা, একটার সাথে আরেকটা কনফিউশন হয়ে যায়। তো প্রথম যে ফর্মুলাটা, সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডে ডিমান্ড। ম্যাক্সিমাম ডে ডিমান্ড মানে একদিনে ম্যাক্সিমাম কতটুকু ডিমান্ড হইতে পারে। এটা দেখেন, এটার সাথে দেখেন কিসের ফর্মুলা দেওয়া আছে, অ্যাভারেজ ডেইলি ডিমান্ড। অ্যাভারেজ ডেইলি ডিমান্ড আর এটা ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড। দুইটা ডিমান্ডই হচ্ছে আমার ডেইলি, ডেইলি কতটুকু পানি লাগতেছে। এক নম্বর, প্রথমটা হচ্ছে আমার, একটা হচ্ছে অ্যাভারেজ, একদিনে অ্যাভারেজ কতটুকু পানি লাগে, আর একটা হচ্ছে একদিনে ম্যাক্সিমাম কতটুকু পানি লাগতে পারে। ঠিক আছে। তো এই ম্যাক্সিমাম ডে ডিমান্ড, এটা এটা আমরা যখন বের করতে যাব, তখন আমরা কি করব, অ্যাভারেজ যে ডেইলি ডিমান্ড আছে সেটাকে 1.8 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, আমরা গুণ করি, তাহলে ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড পাবো। এরপরে সেকেন্ড ওয়ান দেখেন, পিক আওয়ার ডিমান্ড। পিক আওয়ার ডিমান্ড, পিক আওয়ার ডিমান্ড মানে কি, যে টাইমটাতে সবচেয়ে বেশি পানি লাগে বা যে টাইমটাতে সবচেয়ে বেশি পানি খরচ হয়, পানির চাহিদা সর্বোচ্চ থাকে, সেই পিক আওয়ারে আমার ডিমান্ড কতটুকু হবে। সেই পিক আওয়ার ডিমান্ড দেখেন, ম্যাক্সিমাম যে ডেইলি ডিমান্ড, ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড, সেটাকে যদি আমি 1.5 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে আমি 1.5 দিয়ে যদি ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ডটাকে মাল্টিপ্লাই করি, তাহলে আমি পিক আওয়ার ডিমান্ড পেয়ে যাব। ঠিক আছে। এরপরে দেখেন, যেটা আসতেছে সেটা হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি অফ ডাব্লিউটিপি। This WTP, WTH water treatment plant,
ডিজাইন ক্যাপাসিটি অফ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট আপনি ডিজাইন করবেন, সেই ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের আপনার ক্যাপাসিটি কতটুকু হবে, কতটুকু ক্যাপাসিটি আপনি রাখবেন একটা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের। বলা হচ্ছে যে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্যাপাসিটি আমার ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ডের সমান রাখতে হবে। যে একদিনে সর্বোচ্চ যতটুকু পানি লাগতে পারে, নট অ্যাভারেজ, কিন্তু ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড, হ্যাঁ, অ্যাভারেজ ডেইলি ডিমান্ড কিন্তু না, ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ডের সমান আমার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্যাপাসিটি হইতে হবে, এর চেয়ে কম হওয়া যাবে না। এরপরে দেখেন, এরপরে কি আসতেছে, ডিজাইন ক্যাপাসিটি অফ ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম। আপনার একটা ডিস্ট্রিবিউশন সিস্টেমও আছে, ঠিক আছে, এটা আপনি পানি ট্রিটমেন্ট করলেন, ট্রিটমেন্ট করার পর আপনি এটাকে ডিস্ট্রিবিউট করবেন। সেই ডিস্ট্রিবিউশন সিস্টেমে সেই ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্যাপাসিটি কতটুকু হবে? ডিজাইন ক্যাপাসিটি অফ স্যার ওয়াটার, 1.8 এন্ড 1.5 এগুলো স্যার ফ্যাক্টর অফ সেফটি, তাই না স্যার? এগুলো ফ্যাক্টর অফ সেফটি না, এগুলো হচ্ছে জাস্ট ফ্যাক্টর। এগুলো এগুলো হচ্ছে আপনার এভারেজ ডেইলি ডিমান্ডকে 1.8 গুণ করেন, তাহলে ম্যাক্সিমাম ডে ডিমান্ড পাবেন, এটাই আর কিছুই না। আচ্ছা। স্যার কনস্ট্যান্ট মান আর কি। হ্যাঁ, কনস্ট্যান্ট একটা স্ট্যান্ডার্ড ভ্যালু, যেটা হচ্ছে আপনার অনেক মানে কি বলে এটাকে, অনেক ডেটা থেকে, অনেক দিনের এক্সপেরিয়েন্স থেকে এই ভ্যালু গুলো ধরে নেওয়া হয়েছে, ঠিক আছে। আচ্ছা, আমরা যে এখানে যেটা ছিলাম সেটা হচ্ছে যে আমার ডিজাইন ক্যাপাসিটি অফ ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম, ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্যাপাসিটি। দেখেন দুইটা জিনিসের ক্যাপাসিটি, একটা ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্যাপাসিটি কত হবে, আর একটা ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্যাপাসিটি কত। তো ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্যাপাসিটিটা স্ট্রেট ফরওয়ার্ড ছিল, যে ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড যত হবে ততই হবে আমার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্যাপাসিটি। আর ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্যাপাসিটিটা একটু কমপ্লিকেটেড। এটা কি রকম, দেখেন এখানে দুইটা জিনিস আছে, 1 নম্বর এবং 2 নম্বর। 1 নম্বরে বলা হচ্ছে পিক আওয়ার ডিমান্ড, এই যে আপনি পিক আওয়ার ডিমান্ড বের করছেন, সেই পিক আওয়ার ডিমান্ড। আর সেকেন্ডটা হচ্ছে ফায়ার ডিমান্ড প্লাস ম্যাক্সিমাম ডে ডিমান্ড। এই যে ম্যাক্সিমাম ডে ডিমান্ড প্লাস ফায়ার ডিমান্ড, এই দুইটা, এটা একটা, এটা একটা, এবং এইটা আরেকটা, এই দুইটা মিলে আরেকটা, এই দুইটার মধ্যে কম্পেয়ার করতে হবে আপনাকে। পিক আওয়ার ডিমান্ড এটা একটা ফার্স্ট ফ্যাক্টর, সেকেন্ড ফ্যাক্টর হচ্ছে ফায়ার ডিমান্ড প্লাস ম্যাক্সিমাম ডে ডিমান্ড, এই দুইটা সামেশন। এই দুইটা আপনি কম্পেয়ার করে যেটা বেশি হবে, যেটার ভ্যালু বেশি হবে, আপনি সেটা মানে সেটার সমান করে ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্যাপাসিটি আপনাকে রাখতে হবে, ঠিক আছে। পিক আওয়ার ডিমান্ড যদি বেশি হয় তাহলে ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম সমান হবে, এর ক্যাপাসিটি হবে পিক আওয়ার ডিমান্ডের সমান। আবার যদি ফায়ার ডিমান্ড আর ম্যাক্সিমাম ডে ডিমান্ড এই দুইটা যোগ করে বেশি হয়, তাহলে আপনাকে আপনার ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম ক্যাপাসিটি রাখতে হবে এটার সমান করে। বুঝা গেছে? তো জি স্যার। এইটা হচ্ছে, এইগুলো হচ্ছে মোটামুটি ফর্মুলা গুলো। তাহলে ফর্মুলা আমরা কয়েকটা জিনিসের পাচ্ছি, ঠিক আছে। আমাদের এখানে টার্মিনোলজি কয়েকটা আছে, দেখেন। প্রথম টার্মিনোলজি যেটা আছে সেটা হচ্ছে এভারেজ ডেইলি ডিমান্ড, যে একটা একদিনে, একটা সম্পূর্ণ দিনে আমার এভারেজ ডেইলি ডিমান্ড আসলে কত, ডে ডিমান্ড কত। এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে ম্যাক্সিমাম ডে ডিমান্ড। তাহলে ম্যাক্সিমাম ডে ডিমান্ড সমান কত, ম্যাক্সিমাম ডে ডিমান্ড সমান হচ্ছে ওই এভারেজ ডে ডিমান্ডটাকে যদি আমরা 1.8 দিয়ে মাল্টিপ্লাই করি, এর 1.8 করি, অলমোস্ট দ্বিগুণ আর কি, 2 গুণের সমান। আচ্ছা, এরপরে কি আসতেছে, এরপরে আসতেছে পিক আওয়ার ডিমান্ড। পিক আওয়ার ডিমান্ড কত, যে আপনার যে এই যে ম্যাক্সিমাম ডে ডিমান্ড, সেটাকে যদি আপনি 1.5 দিয়ে গুণ করেন তাহলে পিক আওয়ার ডিমান্ড পাবেন। এরপরে দুইটা জিনিসের ক্যাপাসিটি, একটা হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি অফ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট, আর একটা হচ্ছে ডিজাইন ক্যাপাসিটি অফ ডিস্ট্রিবিউশন সিস্টেম। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্যাপাসিটি কতটুকু হবে, আপনার যে ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড সেটার সমান হবে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্যাপাসিটি। আর আপনার ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্যাপাসিটি হবে, দুইটা ফ্যাক্টরকে কম্পেয়ার করে আমরা বের করবো, একটা হচ্ছে কি পিক আওয়ার ডিমান্ড, আর একটা কি ফায়ার ডিমান্ড আর ম্যাক্সিমাম ডে ডিমান্ড, দুইটার সামেশন। এই দুইটার মধ্যে যেটা আমার বড় হবে সেটাই হবে আমার ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্যাপাসিটি, ঠিক আছে। এখন আপনাদের এখানে দুইটা ম্যাথ এক্সাম্পল আছে, ম্যাথ এক্সাম্পল গুলো আমি আপনাদেরকে দেখাই দিব, টোটালি করে দিব না, এটা আপনার অ্যাসাইনমেন্ট হিসেবে থাকবে। তো দেখেন আমরা যে এখানে আসলে কি আছে। ফার্স্টলি আপনি যদি দেখেন প্রথম এক্সাম্পলটাতে, যে এস্টিমেট দ্য ওয়াটার রিকোয়ারমেন্ট ফর এ কমিউনিটি that will reach a population of 1,20,000 at the end of design life। বলা হচ্ছে আমার পপুলেশন হবে 1,20,000, ঠিক আছে। The estimated municipal water demand for a community is 610 liter per capita per day, ঠিক আছে। ইনফরমেশন গুলো একটু খেয়াল করে ক্যালকুলেট। Also the fire flow
ডিজাইন ক্যাপাসিটি অফ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এন্ড ডিজাইন ক্যাপাসিটি অফ ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম। ঠিক আছে, আপনাদেরকে এখান থেকে তিনটা জিনিস বের করতে বলছে, তাহলে আপনারা কিভাবে বের করবেন? প্রথমে দেখেন, আপনাদের কি বের করতে বলছে? প্রথমে বের করতে বলছে ফায়ার ফ্লো। তো আমরা আপাতত ফায়ার ফ্লোতে কনসেন্ট্রেট করি। তাহলে ফায়ার ফ্লো আপনারা একটু রেসপন্স করে না বুঝলে, ঠিক আছে, আমরা যেহেতু ম্যাথমেটিক্যাল আমরা দেখাই দিব পুরোপুরি করবো না। আমরা ফায়ার ফ্লো বের করব। তো ফায়ার ফ্লো বের করার জন্য আমার কয়টা ফর্মুলা আছে? দুইটা। এই দুইটার মধ্যে আমরা এখানে কোন ফর্মুলাটা ইউজ করব? স্যার মেবি F equal 320 C into এটা মেবি। ওটা মেবি কেন? আপনি কোশ্চেনটা দেখে একটু বলেন। স্যার ওটাই হবে আমার মনে হচ্ছে। স্যার এখানে কিউ ইকুয়াল টু 3.86 রুট পি যেটা আছে, যেহেতু এখানে পপুলেশনের সংখ্যাটা বলে দিয়েছে। এক্স্যাক্টলি, এখানে এখানে এক্স্যাক্টলি এখানে আউট অফ নোহোয়ার মনে হইলে তো হবে না, আপনাকে তো কোশ্চেনটা দেখতে হবে, দেখে মনে হইতে হবে। ঠিক আছে, দুইটার মধ্যে র্যান্ডমলি মনে হইলে হবে না। ওই দুইটা স্যার পপুলেশনের জন্য তাহলে পাঁচটা হচ্ছে আর কি, পপুলেশন যেতে দেওয়া আছে। হ্যাঁ, আপনার ফর্মুলার মধ্যে যে ডাটা আছে, ডাটা চাইছে ফর্মুলার মধ্যে যে জিনিসগুলো আছে, আপনি যেটা বলতেছেন 320, ওইখানে কি চাই, কি দেয়া আছে? সি দেয়া আছে, প্লাস হচ্ছে এ দেয়া আছে, ফ্লোর এরিয়া। এখানে তো আপনার কোনো ফ্লোর এরিয়া নাই। ঠিক আছে, তো আপনি ওই ফর্মুলা কিভাবে ইউজ করবেন? ফ্লোর এরিয়ার জায়গায় কি বসাবেন? তো এটা হচ্ছে একটা ঘর বাড়িতে যদি বলে দেয় যে এত ফ্লোর এরিয়া, যেমন এই যে পরের অঙ্কটাতে বলে দিবে যে এই যে এত স্কোয়ার মিটার ফ্লোর এরিয়া আছে, তো এরকম যখন থাকবে তখন আমরা ফ্লোর এরিয়া থাকলে ফ্লোর এরিয়ার ফর্মুলা ইউজ করবো। এখানে পপুলেশন দেওয়া আছে আমাদের 1,20,000, তো আপনি ফার্স্ট ফর্মুলাটা ব্যবহার করবেন। ঠিক আছে, তো আমরা ফার্স্ট ফর্মুলা, এই যে দেখেন এখানে ফ্লোর এরিয়া দেওয়া আছে। ফ্লোর এরিয়া তো আমার কাছে এই অঙ্কে নাই, আমার কাছে আছে কি পপুলেশন আছে। তাহলে আমরা এই এই ফর্মুলাটা ইউজ করবো। এখানে পি, এখানে পি এর মান কত হবে? আমার পপুলেশন হচ্ছে 1,20,000, তাহলে পি এর মান কত হবে একটু বলেন আমাকে। পি ইকুয়ালস টু কি? পপুলেশন ইন থাউজেন্ড, 1,20,000, তাহলে কত হাজার আসছে এখানে? মানে 1,20,000 ভাগ 1,000 দিয়ে যা পাই তাই স্যার। হ্যাঁ, হ্যাঁ, তাই যা পান তাই, সেটা হবে 120। পি এর মান হচ্ছে 120। এখানে যদি আপনারা পি এর মান 120 বসান, কেউ একজন একটু ক্যালকুলেটরটা প্রেস করেন, কত আসে? কারো কাছে ক্যালকুলেটর থাকলে 10.95। 10.95 শিওর? জি স্যার, রোড করলে স্যার। 120 কে রুট করলে জি স্যার। আপনি পুরো ফর্মুলাটার মান বের করেন না, এই যে এটা আছে। আচ্ছা আচ্ছা, ইন্টু 7.86। 7 পয়েন্ট না, 3.86। হ্যাঁ, 3.86, রাইট স্যার। আগে আপনি এইটার মান বের করেন, তাহলে সুবিধা হবে। স্যার 37.65। 37। 65। আচ্ছা, আপনার ওই যে জি স্যার ডেস্কের উপরে ওটাই রেখে আসছে, দেন, 37.65 আসছে। ডেস্কের উপরে রেখে দেন ইয়েটা, সরি, 37.65। 65। 37.6 ইউনিট কি আসছে? মিটার কিউব পার মিনিট কিন্তু। ঠিক আছে, মিটার কিউব পার মিনিট। তাহলে আপনাদের হচ্ছে ফায়ার ওয়াটার ডিমান্ডের মধ্যে আপনার তিনটা জিনিস চাইছিল ওখানে। ফায়ার ওয়াটার ডিমান্ড এক নম্বরে ফায়ার ওয়াটার ডিমান্ড, 2 নম্বরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্যাপাসিটি, আর 3 নম্বরে হচ্ছে আপনার ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমের ক্যাপাসিটি। তো আপনি ফায়ার ফ্লো যেটা, তো সে ফায়ার ফ্লোটা আপনি পেয়ে গেলেন। ঠিক আছে, 37.65 মিটার কিউব পার মিনিট, এই ইউনিটে কিন্তু পাইছেন মিটার কিউব পার মিনিট। ঠিক আছে, এরপরে দেখেন ডিজাইন ক্যাপাসিটি অফ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। এখন আপনাদের ডিজাইন ক্যাপাসিটি অফ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের আপনারা একটা ফর্মুলা করছেন, ডিজাইন ক্যাপাসিটি অফ ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট ইকুয়ালস টু স্যার ওটা হবে ম্যাক্সিমাম ডে ডিমান্ড। ম্যাক্সিমাম ডে ডিমান্ড। তাহলে আপনাকে কি করতে হবে? ম্যাক্সিমাম ডে ডিমান্ড বের করতে হবে। ঠিক আছে, এখন ম্যাক্সিমাম ডে ডিমান্ডের জন্য কি বের করতে হয়? ম্যাক্সিমাম ডে ডিমান্ডের জন্য 1.8 ইনটু এভারেজ এভারেজ ডেইলি ডিমান্ড। ডেইলি ডিমান্ড। তাহলে আগে আপনাকে এভারেজ ডেইলি ডিমান্ড বের করতে হবে, সেখান থেকে ম্যাক্সিমাম ডে ডিমান্ড বের করতে হবে। তাহলে এভারেজ ডেইলি ডিমান্ড এখানে কত? দেখেন এখানে বলা হচ্ছে যে এখানে এই যে the estimated municipal water demand for a community is 610 লিটার পার ক্যাপিটা পার ডে। মানে কি 610 লিটার একজন মানুষের জন্য প্রতিদিন 610 লিটার করে লাগতেছে। ঠিক আছে, তাহলে টোটাল আপনার টোটাল ডিমান্ড কত? মানুষ আছে একজনের জন্য 610 লিটার লাগে প্রতিদিন, তাহলে আমার 1,20,000 মানুষ আছে, তাহলে আপনার কত পানি লাগতেছে টোটাল? 610 ইন্টু কি 1,20,000 করেন তো কত আসে?
1,20,000। 7,32,00,000 স্যার। 7,32,00,000। ঠিক আছে, 7,32,00,000। এটা লিটার পার ক্যাপিটা পার ডে। ঠিক আছে, তা আপনার এই যে ফায়ার ফ্লোটা যে ইউনিটে আসছে আমরা একটু ওইটাকে ওই ইউনিটে দিয়ে যাই, একই রকম ইউনিট রাখার চেষ্টা করি। আপনি যদি আপনার এখন যেটা আসছে সেটা কি, সেটা আসছে লিটার পার ডে, তাই না? আপনার এখন যে ইউনিটটা আসছে মানে এই যে 7,32,00,000, মানে লিটার পার ক্যাপিটা পার ডে আপনার ছিল লিটার পার ক্যাপিটা, মানে প্রতি মানুষ একদিনে এতটুকু ইউজ করে, তা আপনি এত মানুষ দিয়ে গুণ করছেন, তাহলে কি থাকছে লিটার পার ডে, মানে প্রতিদিন এত লিটার পানি লাগতেছে। এখন আমরা একটু এটাকে মিটার কিউবে নিয়ে যাই, লিটার থেকে মিটার কিউব করতে গেলে 1,000 দিয়ে ভাগ করতে হয়, এরপর আপনারা 1,000 দিয়ে এটাকে ভাগ করেন, যেটা আসছে সেটাকে দেখেন কতটুকু আসে। 73,200। 73,200। 73,200, তাহলে একদিনে এতটুকু লাগতেছে। এখন আমরা আমরা এটা এটা আমার আসলে কি আসলে মিটার কিউব পার ডে। এখন এটাকে আমরা মিটার কিউব পার মিনিটে নিয়ে যাব। ঠিক আছে, তাহলে 1 মিনিটে কত সেকেন্ড, একদিনে কত মিনিট। ঠিক আছে, তাহলে এটাকে আপনার হচ্ছে পার ডে তে এত লাগতেছে, তাহলে এক পার মিনিটে কত লাগবে, এটাকে ভাগ দিবেন প্রথমে 24 দিয়ে। 24 দিয়ে ভাগ করলে কি হবে, পার আওয়ার হয়ে যাবে, প্রথমে পার আওয়ার হয়ে তাহলে যাবে। 3,050 আসে। হ্যাঁ, তাহলে 3,050 মিটার কিউব পার আওয়ার। এরপরে কি আসবে, এরপরে এটাকে যদি আমরা 60 দিয়ে ভাগ করি তাহলে মিটার কিউব পার মিনিট 50.83। কত আসে, 83। 50.80, তাই তো? এটা তাহলে এই হইলো আপনার, এটা আসতেছে আপনার এভারেজ ডেইলি ডিমান্ড 50.80 মিটার কিউব পার মিনিট। আপনারা ইউনিটটা একটু লিখে নেন, আমার এখানে লিখতে আসলে খুবই ঝামেলা। তো 50.80 মিটার কিউব পার মিনিট আসলো। এটা এটা আসলো কি, এটা আসলো আপনার এভারেজ ডেইলি ডিমান্ড, এটা আসছে আপনার 50.80। হ্যাঁ, এটা দিয়ে কি লিখবো, 50.80। আচ্ছা, এখন আপনাকে বের করতে হবে ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড। তো ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড সমান কত, 1.8 ইন্টু এভারেজ ডেইলি ডিমান্ড। 91.5। তাহলে 91.49 বা 5। ওই ধরেন 5, 91.5, তাহলে এটাও মিটার কিউব পার মিনিট আসবে। তাহলে আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্যাপাসিটি কি পেয়ে যাচ্ছি না, ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের ক্যাপাসিটি পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর আমাকে কি করতে বলছে, এরপর আমাকে কি বের করতে বলছে, ডিজাইন ক্যাপাসিটি অফ দা ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো ওয়াটার ডিস্ট্রিবিউশন সিস্টেমের যে ডিজাইন ক্যাপাসিটি, সেটা আমরা কি জানি যে দুইটা ফ্যাক্টর আমাকে চেক করতে হবে। একটা হচ্ছে পিক আওয়ার ডিমান্ড কত, আর একটা হচ্ছে ফায়ার ডিমান্ড প্লাস ম্যাক্সিমাম ডে ডিমান্ড, এই দুইটা মিলে কত। তা আমি কিন্তু এই যে দেখেন 2 নম্বরের দুইটাই জানি, ফায়ার ডিমান্ডটাও আমি বের করছি, ম্যাক্সিমাম ডে ডিমান্ডটাও বের করছি। তো এই দুইটা সামেশন করে দেখেন তো কত আসে। ম্যাক্সিমাম ডে ডিমান্ড আপনার আসছে 91.5, একটু আগেই বের করলেন। আর ফায়ার ডিমান্ড আমরা এখান থেকে কত বের করছি, 37.65, তাই না? তো এই দুইটা যোগ করেন, দুইটাই কিন্তু আমরা এই জন্যই মিটার কিউব পার মিনিট ইউনিটে আছে, তো আমি যোগ করতে পারবো। স্যার তো ওটা আসে 129.15। 129.15। আচ্ছা, আসলো। একটা জিনিস কিন্তু এখানে আপনারা খেয়াল করেন, কি কি খেয়াল করবেন, যে এখানে আমরা যে দুইটা ডিমান্ড যোগ করতেছি, ফায়ার ডিমান্ড আর ম্যাক্সিমাম ডে ডিমান্ড, যোগ করার আগে কিন্তু আমরা দুইটাকে একই ইউনিটে নিয়ে আসছি, একই এককে নিয়ে আসছি। ঠিক আছে, ব্যাপারটা অনেকটা এরকম, ধরেন আপনি 50 টাকার থেকে 50 টাকার সাথে যদি 50 পয়সা যোগ করেন, তাহলে কি 100 টাকা হবে, নাকি 50 টাকা 50 পয়সা হবে? বুঝতে বুঝ- 50 বুঝতে- টাকা 50 পয়সা। হ্যাঁ, আপনি বুঝতে পারতেছেন কি বলতেছি, টাকা আর পয়সা যেহেতু দুইটা আলাদা একক, একটা ছোট একটা বড়, তো দুইটাকে যোগ করে 100 বলা যায় না। 50 টাকা 50 পয়সা যোগ করে 100 বলা যাবে না। যদি আপনি দুইটা যোগ করতে চান, তাহলে আপনাকে দুইটা একই ইউনিটে আনতে হবে। তখন কি হবে, 50 টাকা যোগ 0.5 টাকা, 50 পয়সা মানে 0.5 টাকা। তো এই জন্যই কিন্তু আমরা দুইটাকে একই ইউনিটে নিয়ে আসছি, যে ফায়ার ডিমান্ড আসছিল আমার মিটার কিউব পার মিনিটে। ঠিক আছে, আর আমার এই যে ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড যেটা, সেটা কিন্তু আমার ছিল লিটার পার ডে তে ছিল। তো সেটাকে আমরা ভেঙে 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 মিটার কিউব পার মিনিটে কষ্ট করে এই কারণেই আনছি, যাতে এখানে আমরা যোগ করতে পারি। ঠিক আছে, এই জন্যই একই ইউনিটে কনভার্ট করে নিছিলাম। তো যাই হোক, ওই ইউনিট যোগ করার সময় খেয়াল রাখবেন যে দুইটার ইউনিট একই আসতেছে কিনা পরীক্ষার সময়ও, কারণ যদি দুইটা একই ইউনিটে না থাকে আর আপনি যোগ করে দেন, তাহলে কিন্তু ভ্যালুটা ঠিক আসবে না, ভুল আসবে। যাই হোক, এখানে কত আসে দুইটা যোগ করলে, 100 129.15। 129.15। 100, আপনারা দুইজন বলছেন কিছু বুঝুন। 129.15 বা 15। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, গেল। এটা এইটা তো গেল এই ফ্যাক্টরটা, এবং আমাকে এখন চেক করতে হবে পিক আওয়ার ডিমান্ড। তাহলে পিক আওয়ার ডিমান্ডের ফর্মুলা কি ছিল,
যে ম্যাক্সিমাম যে ডেইলি ডিমান্ড সেটাকে 1.5 দিয়ে গুণ করতে হবে। তো ম্যাক্সিমাম ডেইলি ডিমান্ড আপনার 91.5 ছিল মিটার কিউব পার মিনিট, এটাকে 1.5 দিয়ে গুণ করেন, দেখেন কত আসে। 1372.5। হুম হুম 137.25। 137.25, আপনি হচ্ছে ওই 15 দিয়ে গুণ করে ফেলছেন 1.5 দিয়ে না, আগের জন্য। তাহলে 137.25। এখন দুইটার মধ্যে কম্পেয়ার করেন, দুইটাই কিন্তু মিটার কিউব পার মিনিটে। যখন আপনি তুলনা করবেন তখন কিন্তু একই স্যার ইউনিটে থাকতে পাঁচটা হবে। বেশি। হ্যাঁ, দুইটা যখন আবার বলতেছি, দুইটা যখন তুলনা করবেন তখন কিন্তু একই ইউনিটে থাকতে হবে। টাকার সাথে পয়সা তুলনা করলে হবে না। একজনের কাছে আছে 50 টাকা, একজনের কাছে আছে 80 পয়সা, কার কাছে বেশি আছে? যার কাছে 50 টাকা তার কাছে বেশি আছে। তো আপনাকে একই মানে ইউনিটে একই এককে থাকতে হবে, তাহলে আপনি কম্পারিজন বুঝতে পারবেন। আলাদা আলাদা ইউনিটে কিন্তু কম্পেয়ার করলে হবে না, এটা মাথায় রাখবেন। শকত ভাই একটু মিউট করেন। স্যার দুইটার মধ্যে যেহেতু একটা ভেরিয়েশন আছে, আমাদের কোনটা করলে আমাদের একুরেসিটা পাওয়া যাবে? কিসের মানে কোথায় variation? দুইটার মানের মধ্যে স্যার মানে একটু ভেরিয়েশন আছে, কোনটা করলে মানে আমাদের একুরেসিটা পাওয়া যাবে আর কি, আপনাকে বা হিসাব ভালো বের হবে। করতে হবে। আপনাকে তো বলে দিচ্ছে যেটা বড় আপনি সেটাই নেবেন ক্যাপাসিটি হিসেবে। ঠিক আছে, ওয়াটার ডিস্ট্রিবিউশন ক্যাপাসিটি এই দুইটার মধ্যে হুইচ এভার ইজ ম্যাক্সিমাম বিটুইন 1 এন্ড 2। ঠিক আছে, তো আপনি দুইটার মধ্যে বড় কোনটা? পিক আওয়ার ডিমান্ড বুঝতে পারছি। 160, হ্যাঁ 137.25। তাহলে আমরা বড়টা নেব, যে আমার যে ডিস্ট্রিবিউশন সিস্টেম হবে সেটার ক্যাপাসিটি হইতে হবে পার মিনিটে এত মিটার কিউব, 137.25 মিটার কিউব পার মিনিটে। তাহলে দেখেন এই অঙ্কটা করে দেয় নাই সরাসরি হাতে, কিন্তু কিন্তু করা হয়ে গেছে, আপনারাই করছেন। তো আপনারা কিন্তু এটা পারবেন না ইয়ে করতে, এখন অ্যাসাইনমেন্ট কি করতে। স্যার জি স্যার দুইটাই কি পারবো। স্যার হুম দুইটাই ক্যালকুলেট করে মানে আমাদের কি যেটা বড় এটাই দেখানো লাগবে, মানে দুইটাই করে দেখানো লাগবে কিনা? হ্যাঁ অবশ্যই, নাহলে আপনি বুঝবেন কিভাবে কোনটা বড়। ঠিক আছে আপনাকে স্যার। ডিস্ট্রিবিউশন ক্যাপাসিটিতে বলতেছে যে এটা একটা ফ্যাক্টর, এটা একটা ফ্যাক্টর, 2 নম্বর, দুইটার মধ্যে আপনাকে দেখতে হবে যেটা বড় সেটা আমি ক্যাপাসিটি হিসেবে নিব। এবং সব সময় যে পিক আওয়ার ডিমান্ড বড় হবে এরকম না, এই অঙ্কের ক্ষেত্রে দেখা গেছে পিক আওয়ার ডিমান্ড বড়, অন্য অঙ্কে হয়তো দেখা যেতে পারে ফায়ার ডিমান্ড বড়। ঠিক আছে, মানে এইটা বড়, তো দুইটার মধ্যে যেটা বড় হবে আমার ক্যাপাসিটি হবে সেটার সমান। ঠিক আছে, মানে এখানে আপনার সহজ কথা যদি একটু আপনাকে ভেঙে বললে তো টাইম বেশি লাগে, তারপরে এখন বলা লাগে ডিস্ট্রিবিউশন সিস্টেম যেটা জিনিসটা, যে আপনি ডিস্ট্রিবিউট করবেন পানি। এখন এখানে দেখেন আমার বলা বলা হচ্ছে একদিনে ম্যাক্সিমাম কতটুকু পানি লাগে, প্লাস একটা ইমার্জেন্সি সিচুয়েশন ফায়ার ডিমান্ড, যে একটা জায়গায় আমার ম্যাক্সিমাম যতটুকু পানি লাগতেছে, প্লাস এখানে আগুন লাগলে কতটুকু পানি দেওয়া লাগবে, এই দুইটা যোগ করে যে যে ভলিউমটা আসে, যে ফ্লো রেটটা আসে, আমাকে ওই পরিমাণ ক্যাপাসিটি রাখতে হবে যাতে ওই পরিমাণ পানি আমি চাইলেই দিতে পারি। আর একটা আছে পিক আওয়ার ডিমান্ড। তাহলে যেটা বড়, ঠিক আছে, ধরেন আপনি ছোটটা নিয়ে কাজ করছেন, ঠিক আছে, কিন্তু আপনার পিক আওয়ার ডিমান্ড হচ্ছে 137, আপনি 129 ক্যাপাসিটি রাখছেন, পিক আওয়ার ডিমান্ড হচ্ছে 137। তার মানে কি, আপনি পিক আওয়ারে গিয়ে আপনি এতটুকু এই ডিস্ট্রিবিউশন দিতে পারতেছেন না, টোটালি আপনার ডিমান্ডে ঘাটতি থেকে যাচ্ছে। আপনি 29 সাপ্লাই করতে পারবেন, ডিস্ট্রিবিউট করতে পারবেন 129, কিন্তু আপনার ডিমান্ড আছে 137। তখন কি হবে? তখন হচ্ছে ঠিকঠাক মতো পানি পাবে না মানুষ। আবার দেখা গেছে, তো এই জন্যই বলা হচ্ছে যেটা বেশি আপনার সিস্টেমের ক্যাপাসিটি থাকতে হবে ওইটার সমান, যাতে আপনি বেশিটা আপনি চাহিদা পূরণ করতে পারেন, তাহলে কমের চাহিদাটা এমনিই পূরণ হবে। আপনার কাছে যদি 137 মিটার কিউব পার মিনিটের ক্যাপাসিটি থাকে, তো আপনি 129 অটোমেটিক্যালি সাপ্লাই দিতে পারবেন। কিন্তু যদি আপনি ক্যাপাসিটি রাখেন 129, তাহলে তো আপনি 137 কে মিট আপ করতে পারবেন না, 37 এর চাহিদা পূরণ করতে পারবেন না। এই হচ্ছে ঘটনা, এই জন্য আমরা বড়টা সবসময় কাউন্ট করি। তা এটা গেল 1 নম্বর এক্সাম্পল। 2 নম্বর এক্সাম্পলটা দেখেন, এস্টিমেট দ্য ফ্লো রেট এন্ড ভলিউম রিকোয়ার্ড টু প্রোভাইড অ্যাডিকুয়েট প্রোটেকশন ফর এ 10 story non-combustible building with an effective floor area of 8,000 স্কয়ার মিটার। 8,000 স্কয়ার মিটারের জন্য আমার 8,000 স্কয়ার মিটার এরিয়ার একটা বিল্ডিং আছে, সেই বিল্ডিংটার নেচার হচ্ছে নন কম্বাস্টিবল, সেটার জন্য বলা হচ্ছে ফ্লো রেট কত হবে ফায়ার। এটা দেখেন প্রোটেকশন, এটা কিন্তু প্রোটেকশনের জন্য বলতেছে, হ্যাঁ, ফ্লো রেট এন্ড ভলিউম রিকোয়ার্ড টু প্রোভাইড অ্যাডিকুয়েট প্রোটেকশন টু এ 10 story নন কম্বাস্টিবল বিল্ডিং। তার মানে কি, এটা ফায়ার স্যার প্রোটেকশনের জন্য। নন কম্পাস্টেবল বলতে স্যার কি বোঝাচ্ছে? নন কম্বাস্টিবল বলতে হচ্ছে এই যে আমরা একটা চার্ট করছি দেখেন এখানে, গতদিন আমরা বলছিলাম নন কম্বাস্টিবল জিনিসটা কি। নন কম্বাস্টিবল বলতে বোঝাচ্ছে আমার এই যে সি এর ভ্যালু হবে 0.8,
নন কম্বাসিবল হচ্ছে জিনিসগুলো, কম্বাসিবল মানে হচ্ছে যেটা তাড়াতাড়ি পুড়ে যায়, হ্যাঁ, মানে দাহ্য ক্ষমতা সম্পন্ন কম্বাসিবল। আর নন কম্বাসিবল মানে হচ্ছে যেটা দাহ্য ক্ষমতা কম। বাংলায় আপনারা যদি ডিকশনারিটা একটু চেক করেন তাহলে দেখবেন নন কম্বাসিবল এর মানে দেখলেই বোঝা যায় জিনিসটা। এটা হচ্ছে দাহ্য ক্ষমতা কম, নন কম্বাসিবল, যেটা সহজে পুড়ে না বা যেটাতে সহজে আগুন ধরে না, এরকম। ঠিক আছে, তো এখন এখানে দেখেন, এখানে আমাকে ফায়ার ফ্লো যেটা, সেই ফায়ার ওয়াটার ডিমান্ডের ফায়ার ফ্লো রেট এবং ভলিউম, ফ্লো রেট বের করতে বলছে এবং ভলিউম, দুইটা জিনিসই কিন্তু বের করতে বলছে, ফ্লো রেট এবং ভলিউম। ঠিক আছে, একটা সেকেন্ড তাহলে আমাকে বের করতে বলছে ফ্লো রেট এবং ভলিউম। তাহলে আমরা ফায়ার ডিমান্ডের এখানে কোন ফর্মুলাটা ইউজ করব? স্যার এরিয়ারটা। এখানে আমরা এরিয়াটা ইউজ করব, কারণ এখানে আমার এরিয়া দেওয়া আছে। তাহলে দেখেন এই ফায়ার ডিমান্ড হচ্ছে এফ ইকুয়ালস টু 320 ইন্টু সি ইন্টু এ টু দি পাওয়ার 0.5, মানে এটা হচ্ছে রুট এ আর কি। ঠিক আছে, 320 সি রুট এ। তাহলে এখানে আপনার ভ্যালু কিসের কিসের দরকার? এর ভ্যালু কত দিচ্ছে? 8000 স্কোয়ার মিটার। এর ভ্যালু বসাইতে হবে কিন্তু মিটার স্কোয়ারে। ঠিক আছে, তো আপনারটা দেওয়া আছে স্কোয়ার মিটারে, কোনো সমস্যা নাই, ডিরেক্ট বসাইতে পারবেন। সি এর মান কত হবে? আর সি এর মান এই যে বিল্ডিং এর টাইপ, 0.9। হ্যাঁ বিল্ডিং এর পয়েন্ট টাইপের জিরো উপর ডিপেন্ড করবে। পয়েন্ট আপনার যদি বিল্ডিংটা বলতো উডেন ফ্রেম বিল্ডিং, তাহলে আপনি সি এর মান বসাতেন 1.5। যদি বলতো ফায়ার রেজিস্ট্যান্ট বিল্ডিং, তাহলে বসাতেন 0.6। নন কম্বাস্টিবল বলছে, আপনি বসাবেন 0.8। তাহলে আপনারা একটু বসান, 320 ইন্টু 0.8 ইন্টু রুট ওভার 8000 কত আসে দেখেন একটু। কত আসে? স্যার এরিয়াটা কত দেওয়া আছে জানি ওখানে? 8000, 8000, এই যে 8000 স্কোয়ার মিটার। তাহলে তো তাহলে 22,897.34 আসছে। 22,897 না? তাহলে আমার আসতেছে টু টু 22,897, 2.34। 834 ধরে নেন। ঠিক আছে, তো এটা কি আসলো? এটা আসছে আমার ইউনিটটা কত আসলো? ইউনিট আসতেছে মিটার কিউব পার ডে। এটা আমার বের হইছে ফ্লো রেট, এটা আমার বের হইলো ফ্লো রেট। এই যে ফ্লো রেট চাইছে যেটা, সেটা ফ্লো রেট বের হইছে। এখন আমার এখান থেকে বের করতে বলছে, মানে এটা ফ্লো রেট কি আসছে? মিটার কিউব পার ডে, মানে আমার একদিনে এত মিটার কিউব পানি আমার যাবে, এই ফ্লো রেট আমাকে দিতে হবে, একদিনে এত মিটার কিউব। এখন আমাকে ভলিউম বের করতে বলছে। তাহলে আমি বলতেছি যে একদিনে এত মিটার কিউব, আর ভলিউম কি? ভলিউম হচ্ছে, ভলিউমের একক হবে শুধু মিটার কিউব। তার মানে আপনারা বুঝতেই পারতেছেন যে একদিনে যদি এত মিটার কিউব লাগে, তাহলে আমাকে আসলে বের করতে হবে যেটা কয়দিন ধরে এই পানিটা আমাকে দিতে হবে। ঠিক আছে, যদি একদিন ধরে দেয়া লাগে তাহলে ভলিউম হবে এত মিটার কিউব দিলেই চলবে। যদি 2 দিন লাগে তাহলে আমার মোট পানি হবে এটা ইন্টু 2। যদি 3 দিন লাগে তাহলে মোট পানি হবে এটা ইন্টু 3। এখন দেখেন আপনার ডিউরেশনটা কত। ডিউরেশন বের করার জন্য যে একটা চার্ট আমরা দেখাইছিলাম, যে আমার ফ্লো রেটের সাথে ডিউরেশনের একটা সম্পর্ক আছে। ফ্লো রেট যদি এত থেকে এত মিটার কিউব পার মিনিটের মধ্যে হয়, তাহলে আমার ডিউরেশন হবে 2 ঘন্টা। যদি 11.3 মিটার কিউব পার মিনিটের মধ্যে হয়, ডিউরেশন হবে এত ঘন্টা। তাহলে এই চার্ট যদি ব্যবহার করতে চান, তাহলে ফ্লো রেটটা কোন এককে থাকতে হবে দেখেন তো। মিটার কিউব বাই মিনিট বা পার মিনিট। মিটার, হ্যাঁ মিটার কিউব পার মিনিট। এখন আপনার যে ফ্লো রেট সেটা আছে কিসে? মিটার কিউব পার ডে তে আছে, ডে তে আছে না? তাহলে এটাকে কি করতে হবে? মিটার কিউব পার মিনিটে আনতে হবে। তাহলে ডে থেকে আগে ঘন্টা করেন, তাহলে 24 দিয়ে ভাগ দেন, তাহলে ফিফটিন কি পয়েন্ট আসবে? নাইন হ্যাঁ 15.9। 15.9, হ্যাঁ টোটালি 24 ইন্টু 60 দিয়ে ভাগ করলে আসতেছে 15.9 মিটার কিউব পার মিনিট। তাহলে 15.9 আসতেছে আমার। তাহলে 15.9 কোন ঘরের মধ্যে পড়ে দেখেন, এই যে এই ঘরের মধ্যে পড়ে না? 15.1, হ্যাঁ 15.1 পর্যন্ত আমার 4 ঘন্টা দেওয়া লাগবে, আর 15.1 এর থেকে 18.9 পর্যন্ত আমার দেওয়া লাগবে 5 ঘন্টা। তাহলে আমার কি, তাহলে এই ফ্লো রেটে, এই রেটে আমাকে পানি দিতে হবে 5 ঘন্টা ধরে। তাহলে টোটাল পানি কত লাগবে? তাহলে আমার এটা এটা কি 15.9 মিটার কিউব পার মিনিট। তার মানে কি 1 মিনিটে লাগে এত মিটার কিউব,
1 মিনিটে লাগে, কথাটা বোঝেন, 1 মিনিটে লাগে এত মিটার কিউব। তাহলে 5 ঘন্টাতে কত মিনিট? 5 ঘন্টাতে হচ্ছে আমার 5 6 300 মিনিট, তাই না? 1 ঘন্টাতে 60 মিনিট, তাহলে 5 ঘন্টায় কত মিনিট? 300 মিনিট। তাহলে 1 মিনিটে লাগে 15.9 মিটার কিউব। তার মানে 5 ঘন্টা মানে 300 মিনিটে কত মিটার কিউব লাগে? তাহলে 300 দিয়ে গুণ, তাহলে 300 দিয়ে গুণ তাহলে করলে হচ্ছে কত চার আসে? হাজার সাতশো সত্তর স্যার, 4770। 4770। ঠিক আছে, তাহলে এইটা থাকে এত মিটার কিউব। ঠিক আছে, তাহলে আমার যে ভলিউম এই যে 4770 যদি আসে, তাহলে আমি এই যে ভলিউম কিন্তু পেয়ে গেলাম 4770 মিটার কিউব। ঠিক আছে, এইটাই আপনাদের অ্যান্সার। তাহলে আপনারা এখান থেকে ফ্লো রেটও পাইছেন, আপনারা এখান থেকে ভলিউমও পাইছেন। এই হচ্ছে আপনাদের এক্সাম্পল 2। বুঝা গেছে? জি স্যার। আচ্ছা, তাহলে এই দুইটা হচ্ছে ম্যাথ, এই দুটো আমি অ্যাসাইনমেন্ট আকারে আপনাদের হচ্ছে অ্যাসাইনমেন্ট ক্রিয়েটও করে রাখছি। আপনারা হচ্ছে অ্যাসাইনমেন্টটা জমা দিয়ে দিবেন নেক্সট ক্লাসের আগে, 12 তারিখের আগে। আচ্ছা, আপনাদের হচ্ছে এক্সাম নিয়ে আমরা কথা বলি একটু অল্প একটু ফাঁকে। সেটা হচ্ছে আপনাদের এক্সাম তো আপনারা ফিক্স করলেন 16 তারিখ, তাই না? জি স্যার। আচ্ছা, আপনাদের কিন্তু আরেকটা ক্লাসের টাইম আমাকে দিতে হবে, আরেকটা ক্লাস কিন্তু আপনাদের আমাকে নিতেই হবে। ঠিক আছে, না নিলে হচ্ছে আপনাদের ওই সেকশনের যতটুকু পড়ানো হয়েছে তাদেরও একটা ক্লাস লাগবে। ওই সেকশনের সাথে তো আপনাদের একই সাথে পরীক্ষা হবে, তো সবকিছু তো সমান সমান থাকতে হবে। না থাকলে তো পরীক্ষার কোশ্চেন দেখা যাবে ওরা পারতেছে আপনারা পারতেছেন না, এটা তো হবে না। তো আপনাদের আরেকটা ক্লাস আমাকে হচ্ছে আরেকটা ক্লাস আপনাদের পড়বে 11 তারিখ, শুক্রবার, নেক্সট ফ্রাইডে। ঠিক আছে, স্যার 11 তারিখ বৃহস্পতিবার পরে, বাট 11 আপনার ক্লাসটা তো 12 তারিখ পরে, সেদিন আমাদের পরীক্ষা আছে। 11 তারিখ 12 তারিখ বৃহস্পতিবার জিওটেকনিক্যাল পরে, ইঞ্জিনিয়ারিং। 12 তারিখ। আচ্ছা, হ্যাঁ, 12 তারিখ করলে আপনাদেরকে হচ্ছে সোজা কথা হচ্ছে 16 তারিখের আগে আপনি 12 তারিখ হন, 12 তারিখ দেন বা 13 তারিখ দেন, যেটাই দেন আমাকে একটা সময় দিতে হবে। আপনাদের ক্লাস আরেকটা দিতে হবে, না দিলে তো আমি সিলেবাস শেষ করতে পারবো না। 12 তারিখে কি আপনাদের পরীক্ষা আছে? হ্যালো? আছে স্যার। 12 তারিখ কয়টায় পরীক্ষা? হ্যাঁ স্যার, 12 তারিখ। 12 তারিখ হচ্ছে 7:30 থেকে পরীক্ষা শুরু হবে আমাদের। তো 12 তারিখে আপনারা হচ্ছে এক পিরিয়ডের একটা ক্লাস দিতে পারবেন না সকালের দিকে? স্যার পরীক্ষার দিনই? স্যার আমরা পরীক্ষার, তো হ্যাঁ বলেন বলেন। স্যার নর্মালি পরীক্ষার সময় 2 দিন আগে থেকে কোনো ক্লাস নেয়ও না বা করেও না স্টুডেন্টরা, মানে প্রিপারেশনের জন্য ভালো করে। কিন্তু আপনাদের সিলেবাস শেষ না করতে পারলে তাহলে তো আমাকে হচ্ছে 16 তারিখের পরীক্ষা পিছাইতে হয়, আরো পিছাই দিতে হয়, কারণ আমি সিলেবাসটা তো আমাকে শেষ করতে হবে। কারণ আমাকে হচ্ছে আপনাদের ওই কি বলে আরেকটা সেকশন যারা, তারা হচ্ছে আমাকে হচ্ছে ক্লাসটা দিতে পারছে বলেই, 16 তারিখের আগে ক্লাসটা দিতে পারছে বলেই ওরা 11 তারিখে ক্লাস করবে। 11 তারিখে ক্লাস করবে না, ওদের 10 তারিখে একটা ক্লাস আছে বুধবার, 10 তারিখে ওরা ক্লাসটা করতে পারবে, এই জন্য আমি 16 তারিখে পরীক্ষা দিচ্ছি, কারণ 10 তারিখে আমি সিলেবাসটা শেষ করে দিতে পারবো ওদের। ঠিক আছে, এখন আপনারা যদি 16 তারিখে হচ্ছে আমাকে মানে 12 তারিখে সময় দিতে না পারেন, সেক্ষেত্রে কিভাবে আমি সিলেবাসটা শেষ করবো? আপনাদের ওই সেকশনের সিলেবাস শেষ হয়ে যাবে 10 তারিখে, কোনো সমস্যা নেই, কিন্তু আপনাদের সেকশনে তো শেষ হবে না। তাহলে স্যার স্যার ষোলো ওদের তো তারিখে 10। রাখা যাবে না পরীক্ষাটা পিছিয়ে দিতে হবে। তাহলে পরীক্ষা পিছান দেখার, জি স্যার। বলেন কি করা যায়? স্যার এক্ষেত্রে হচ্ছে ওদের সুবিধাটা হয়ে গেছে হচ্ছে ওদের পরীক্ষার আগে ক্লাসটা পড়ে গেছে 10 তারিখ বুধবার মেবি। হ্যাঁ হ্যাঁ, ওদেরও পরীক্ষা 12 তারিখে, এই জন্য ওদের 10 তারিখে একটা ক্লাস আছে, সেই জন্য ওরা 10 তারিখে এটা করে ফেলতেছে। এখন কিন্তু আপনারা স্যার যেটা, পরীক্ষার মধ্যে আবার ক্লাস, এখানে যারা সামার সেকশনে তাদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন স্যার, পরীক্ষার মধ্যে কেউ ক্লাস করতে চায় না, মানে পরীক্ষার মধ্যে জাস্ট ওরা পরীক্ষার প্রিপারেশন গুলো নিতে চায় আর কি। যদি পরীক্ষার ওরা মধ্যে নিতে চাই, এবং কিন্তু হচ্ছে আমাকে হচ্ছে বলা হয়েছে পরীক্ষার মধ্যে ক্লাস, আমার পরীক্ষা পিছিয়ে দিয়ে নিতে বলা হয়েছে, কারণ আপনাদের কিন্তু কোর্সটা শুরু হয়েছে দেরি করে। ঠিক আছে, কোর্সটা আপনাদের সাথে তো আমার কয় নম্বর ক্লাস মাত্র, ধরেন আমরা আপনাদের সাথে স্যার কিন্তু এটা আমি 5th and 6th পরে যদি দুইটা দুইটা হ্যাঁ করে ধরি একদিন। হ্যাঁ 5th and 6th ক্লাস করতেছে। ঠিক আছে, তো মাত্র 3 উইক সময়ের মধ্যে তো মেজর সিলেবাস শেষ করা মানে এত সহজ না। তারপর আমরা সিলেবাস কমায় টমায় যে পরীক্ষাটা ঠিক আছে নিয়ে নেই। আপনাদের মোট 7টা চ্যাপ্টার আমি পড়াবো এরকম সিলেক্ট করে রাখছি আমি, তার মধ্যে 3টে আমি শেষ করতে চাই।
তো আজকে 2 নম্বর চ্যাপ্টার হয়তো শেষ করব, আর 3 নম্বর একটা ছোট চ্যাপ্টার আছে, সেই ছোট চ্যাপ্টারটা এক ক্লাসে আমার শেষ করতে হবে, এক পিরিয়ডের। আজকে যেমন 2টা ক্লাস একসাথে, এরকম 2টা ক্লাস লাগবে না, একটা ক্লাস লাগবে, 1.5 ঘন্টার ক্লাস হলেই হবে। কি বুঝছেন? স্যার এক্ষেত্রে স্যার আমার কিছু বলার আছে স্যার। হ্যাঁ হ্যাঁ, আমি বলেন বলি স্যার। বলেন। জিনিসটা হচ্ছে স্যার, এই মানে আমাদের তো আসলে ওই প্রিপারেশনও দরকার আছে। তাহলে হচ্ছে আপনার পরীক্ষাটা মনে করেন যদি দেন, তাহলে হচ্ছে আপনার পরীক্ষার আগে মাস্ট বি হচ্ছে আমাদের 2-1 দিন তো অবশ্যই সময় দেখে এই টাইপ করে তো আমাদের পরীক্ষাটা চলবে। তাহলে হচ্ছে আপনার যে ক্লাসটা আছে ওটা হচ্ছে আপনার পরীক্ষার আগে যদি ক্লাসটা নেন, মনে করেন আপনার পরীক্ষার আগে আমাদের 2 দিন গ্যাপ আছে, তাহলে একদিনের মধ্যে আপনার ক্লাসটা নিয়ে নিলেন। এরপরে আমরা তাহলে ওই ক্লাসের মধ্যে আপনার ওইটাও আমাদের প্রিপারেশনটা হয়ে গেল, প্লাস হচ্ছে ওই এরপরে হচ্ছে আপনার এই ক্লাস। হুম, তাহলে হচ্ছে ঠিকই আছে। এই ক্ষেত্রে আমাদের সবচেয়ে মনে হয় বেটার হয় কি। না, ঠিকই আছে, বুঝতে পারছি আমি। তো ইফতেখার, তাহলে পরীক্ষা শেষের দিকে আমরা পিছিয়ে দিতে হবে, তারপরে তো উপায় দেখতেছি না। ঠিক আছে, কারণ কথাটা হচ্ছে যে 2টা সেকশন যেহেতু আলাদা পড়ানো হচ্ছে এবং কোশ্চেন যেহেতু একটাই হবে, তো ওদের ওদের কোশ্চেন আসলো, ওরা হচ্ছে ওদের ক্লাস হয়েছে, ওরা পারছে, আপনাদেরকে ওইটা পড়ানো হয়নি, এটা তো কোনো সিস্টেম হতে পারে না, তাই না? আর আরেকটা বিষয় করা যেতে পারে, যেহেতু আমাদের 12 তারিখে একটা পরীক্ষা আছে, তারপর হচ্ছে 13 আপনারটা হওয়ার কথা ছিল 16 তারিখ, 15 তারিখ হয় হুম নাই হচ্ছে বি সেকশনের কাদের জানি রেফার্ড আছে, বা সেই জন্য 15 তারিখ কোনো হুম ডেট নেওয়া যাচ্ছে না। তার মানে হুম হচ্ছে আমাদের মাঝখানে একটা 3টা দিন গ্যাপ থেকেই যাবে, 13, হুম আহ হুম। 14, 15। তো ওই 3 দিনের মধ্যে একটা ক্লাস আপনি ইফতিকার নিতে ভাই, পারেন। ইফতিকার ভাই, জি এই মনে করেন আমাদের তো 12 তারিখ এই পরীক্ষা আছে, ঠিক আছে? তো 15 তারিখ যদি স্যারের পরীক্ষাটা হয়, তাহলে এর মধ্যে তো আমরা আর কোনো পরীক্ষা নিব না। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা আর কোনো পরীক্ষা না নিই, তাহলে হচ্ছে স্যারের একটা ক্লাস করাতে পারে। কিন্তু আপনি যদি এখন মনে আমি করেন বারো সেটাই তারিখ পরীক্ষা বলতেছি। আছে আবার। না, আমি একটু বলি, আপনি একটু সেটা হচ্ছে 12 তারিখের পর যে গ্যাপটা থাকবে পরীক্ষার আগ হুম পর্যন্ত, 3 দিনের একটা গ্যাপ চলে আসতেছে। তো না হুম। হয় স্যারের পরীক্ষাটা আরেকদিন পিছিয়ে দিয়ে 4 দিন গ্যাপ রেখে একদিন ওনার ক্লাসের টাইম করে দিলাম, মানে ক্লাসটা নিয়ে নিলাম। হ্যাঁ, হ্যাঁ, মানে 12 তারিখের এটা পর করা তেরো যায় তারিখ আমরা মানে। ক্লাসটা নিয়ে নিল, এবার আমরা 14, 15 হ্যাঁ, আপনারা প্রিপারেশন 14-15 প্রিপারেশন নিয়ে 16 তারিখে পরীক্ষা তো রাত 8টায়, আপনারা 16 তারিখেও প্রিপারেশন নিতে পারবেন। ঠিক হ্যাঁ, আছে, ঠিক এই ক্ষেত্রে হলে ঠিক আছে, এই সমস্যা হবে না। আপনারা 13 তারিখ হচ্ছে শনিবার, যেটা সেই 13 তারিখে হচ্ছে একটা ক্লাস দেন আমাকে যে কোনো টাইমে। ঠিক আছে, দেওয়ার পরে আপনার সকালে একেবারে সকাল সকাল ক্লাসটা করে নেন, বেশি না 1 থেকে 1.5 ঘন্টার ক্লাস একটা হবে। হওয়ার পরে আপনারা হচ্ছে তেরো স্যার তারিখের পর সকালে করতে প্রিপারেশন। পারবে না, 13 তারিখ শনিবার সকালে না তো স্যার, সকালে তো মাগরিবের ওনার পরে। জব, সকালে তো পসিবল হবে না স্যার, রাতেই ছয়- আমাদের করতে হবে। ডিউটি আছে তো স্যার। 6টার পর করলে ভালো হয় স্যার, হ্যাঁ হ্যাঁ, মাগরিবের পর। আপনাদের যে টাইমে ক্লাস হয়, আপনারা 7:30টায় করেন বা 6টায় করেন, ঠিক আছে। সাতটার দিকে হলে বেটার হয়ে যায়, হ্যাঁ, আমরা সাড়ে ডিউটি সাতটা থেকে সাড়ে এসে। সাতটায় করেন, সমস্যা নেই। 7টা 7:30 একটা 1 থেকে 1.5 ঘন্টার একটা ক্লাস। ঠিক আছে, ঠিক আছে স্যার, সমস্যা নেই। ডেস্কে রেখে দেন, হ্যাঁ। আপনারা ওই 13 তারিখে একটা ক্লাস দেন আমাকে, 1 থেকে 1.5 ঘন্টার একটা ক্লাস হয়ে যাবে সন্ধ্যার পরে। এরপরে আপনারা 13 পরে 14, 15, 16 দিন সারাদিন প্রিপারেশন নিয়ে 16 তারিখ, আপনার 16 তারিখ রাত জি 8টায় স্যার, পরীক্ষা দিলেন। জি স্যার, এটা ঠিক আছে, সমস্যা ঠিক নেই। আছে, ওকে, ঠিক আছে তাহলে। তো যাই হোক, তাহলে এই হলো পরীক্ষার ক্লাস আমাদের ফিক্স হয়ে গেল। তো আমরা এই যে 2টা অঙ্ক করলাম, হ্যাঁ, এই 2টা অঙ্ক হচ্ছে আপনারা করবেন, এবং সিমিলার টাইপ অফ আরো অঙ্ক আপনাদের হচ্ছে ওই একটা বই আমি বলছিলাম না, ডক্টর এম এ আজিজ, ওয়াটার সাপ্লাই ইঞ্জিনিয়ারিং টেক্সট বুক, এটা হচ্ছে এখানে দেখবেন আরো আপনারা এক্সাম্পল পাবেন। তো সিমিলার এক্সাম্পল গুলো মাথায় রাখার চেষ্টা করবেন। এরপরে আমরা যদি হচ্ছে পপুলেশন কিছু জিনিস দেখি, যেটা হচ্ছে সরি, ফ্যাক্টরস অ্যাফেক্টিং পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশন, যেটা আমরা দেখতেছি যে পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশন, তো কোন ধরনের ফ্যাক্টর, কি কি ফ্যাক্টর হচ্ছে আমার একটা মানুষের ওয়াটার কনজাম্পশনকে ইফেক্ট করতেছে, একটা মানুষ কতটুকু ওয়াটার কনজিউম করবে সেটা কি কি জিনিসের উপর ইফেক্ট করবে, কি কি ফ্যাক্টর দ্বারা এফেক্টেড হচ্ছে। তাহলে প্রথম যেটা আসতেছে সেটা হচ্ছে পপুলেশন ডিস্ট্রিবিউশন। পপুলেশন ডিস্ট্রিবিউশনের উপর আমার হচ্ছে, পপুলেশন ডিস্ট্রিবিউশন একটা বড় ফ্যাক্টর আমার পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশনকে ইফেক্ট করার জন্য। এরপর আসতেছে ক্লাইমেটিক কন্ডিশন। আপনার যদি শুষ্ক গরম আবহাওয়া হয়, তাহলে পানির একটু চাহিদা বেশি থাকে, মানুষ পানি একটু বেশি কনজিউম করে। আপনার একটু ঠান্ডা বা হচ্ছে ওয়েট ওয়েদার যেটাকে বলে আমরা বর্ষাকালে, এরকম টাইমে হচ্ছে পানি একটু কম ইউজ হয়। লিভিং স্ট্যান্ডার্ড, যত বেশি হবে লিভিং স্ট্যান্ডার্ড, জীবনযাত্রার মান যত বেশি হবে, পানির কনজাম্পশন তত বেশি হবে। একটা 5 স্টার হোটেলে যে পরিমাণ পানি ব্যবহার করা হয়, একটা বস্তিতে সে পরিমাণ পানি ব্যবহার করার সুযোগ নেই।
কোয়ালিটি অফ ওয়াটার, পানির যদি কোয়ালিটি ভালো হয়, মানুষ পানি বেশি কনজিউম করে, বেশি ব্যবহার করে, কোয়ালিটি খারাপ হলে মানুষ পানি কম ব্যবহার করে। প্রেশার অফ ওয়াটার সাপ্লাই, প্রেশার বলতে কি বোঝাচ্ছে, আমরা ওই যে অনেক সময় বলি না যে পানির যখন কল ছাড়ি পানি বের হয় না, তখন আমরা বলি প্রেশার নাই। তো এক্স্যাক্টলি ঠিক কথাটাই আমরা বলি যে ওইটাই আসলে প্রেশার, যে পানি আসলে কত কি রেটে বের হচ্ছে, কিভাবে বের হচ্ছে। তো যদি প্রেসার বেশি থাকে তাহলে পানি বেশি কনজিউম হয়ে যায়, বেশি খরচ হয়ে যায়, বেশি অপচয় হয়ে যায়। আর যদি প্রেসার কম থাকে তাহলে পানি কম ইউজ হয়, কম কম কনজিউম হয়। ওয়াটার রেটস এন্ড মিটারিং, বুঝতেই পারতেছেন, পানির যদি দাম বেশি থাকে পানি কম খরচ হবে, পানির দাম কমে গেলে পানি বেশি খরচ হবে। সিস্টেম নেচার অফ ওয়াটার সাপ্লাই, ওয়াটার সিস্টেম সাপ্লাই সিস্টেম এবং নেচারের উপর ডিপেন্ড করছে। সাপ্লাই সিস্টেমটা যদি ভালো হয়, ইজি টু ইউজ হয়, হাতের কাছে খুব তাড়াতাড়ি অ্যাভেলেবল হয়, তাহলে পানি একটু বেশি কনজিউম হবে এগুলো। ওয়াটার সোর্সের উপর ডিপেন্ড করতেছে যে পানি কিরকম আপনার কনজিউম হবে। যদি সোর্সটা খুব অ্যাভেলেবল একটা সোর্স হয়, খুব ইজি টু অ্যাভেলেবল, ইজি টু অ্যাক্সেস, এরকম একটা সোর্স হয়, তাহলে পানির কনজাম্পশন বেশি হবে। তো এগুলো হচ্ছে মোটামুটি ফ্যাক্টর, হ্যাঁ, যে আমার পার ক্যাপিটা ওয়াটার কনজাম্পশনকে আমার কি কি ফ্যাক্টর এফেক্ট করতেছে। তো এখন এই যে পপুলেশন, আমরা হচ্ছে যখন আমরা একটা ওয়াটার ডিমান্ড কোন একটা জায়গার, যেমন একটু আগে আমরা হচ্ছে ফায়ার ওয়াটার ডিমান্ড নিয়ে কথা বললাম, এরকম আমরা যখন যখন কোন একটা জায়গায় ওয়াটার ডিমান্ড নিয়ে কথা বলতে চাই, তখন আমাদেরকে ফার্স্ট যে জিনিসটা এস্টিমেট করতে হয়, যে আমাকে পপুলেশন প্রজেকশন করতে হয়, পপুলেশন এস্টিমেট করতে হয়। পপুলেশন এস্টিমেট করতে হয় বলতে কি বোঝাচ্ছে, আমরা কিন্তু বলতেছি না যে পপুলেশন কাউন্ট করতে হয় বা পপুলেশন জনসংখ্যা গুণে দেখতে হয়, আমরা বলতেছি পপুলেশন প্রজেকশন বা পপুলেশন এস্টিমেশন। কেন বলতেছি, কারণ আমরা কিন্তু প্রেজেন্ট সিচুয়েশনের জন্য আমরা ডিজাইন করি না। আমরা একটা সিস্টেমের লাইফ টাইম যদি হয় ধরেন 25 বছর, তাহলে আমরা চিন্তা করি যে ওই 25 বছর পরে একদম ফাইনাল লাস্ট দিন পর্যন্ত যত মানুষ হবে, সেই সবগুলা মানুষকে আমার ওয়াটার সাপ্লাই দিতে হবে। তাহলে আমাকে কিন্তু কাউন্ট করতে হবে ওই 25 বছর গিয়ে, 25তম বছরের লাস্ট দিনটাতে গিয়ে পপুলেশন কত হবে, এবং সেই সংখ্যক মানুষের জন্যই আমাকে ডিজাইন করতে হবে। আমাদের বর্তমান জায়গায় বর্তমান কত পপুলেশন আছে সেটার জন্য শুধু ডিজাইন করলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এই জন্য আমরা বলি যে পপুলেশন প্রজেকশন। আমরা সবসময় কাউন্ট করি যে আমার ওই ডিজাইন লাইফের লাস্ট নাম্বার দিনে আমার কত পপুলেশন হবে। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। ও আচ্ছা, আপনার এই পপুলেশন পড়াইতে পড়াইতে একটা ছোট্ট জিনিস আমার মনে পড়লো, যেটা একটু আপনাদেরকে বলি, শেয়ার করি আপনাদের সাথে। সেটা হচ্ছে, আপনারা অনেকেই হচ্ছে আমার ধারণা যে সাইটে বা বিভিন্ন কনস্ট্রাকশন সাইটে বিভিন্ন জায়গায় জব টব করেন। ঠিক আছে, আহ, গতকালকে গতকালকেই সম্ভবত আমি হচ্ছে আগে একটা জায়গায় জব করতাম কানাডা এর ইয়েতে। তো আমার ছিল, অফিস ছিল ইয়াতে, আপনারা পায়রা ব্রিজ শুনছেন কোথাও? পায়রা ব্রিজ হচ্ছে পটুয়াখালীর জি দিকে। স্যার। হ্যাঁ, ওই পটুয়াখালী যাইতেই একটা নদী পড়ে, পায়রা নদী, এর উপর একটা ব্রিজ হচ্ছে, এটা চাইনিজ একটা কোম্পানি একটা ব্রিজ করতেছে। তো এই ব্রিজের কাজ অলমোস্ট অলমোস্ট শেষ, লাস্ট স্প্যান, মানে কানেক্ট করতেছে, একদম শেষ। তো এই জায়গায় গতকালকে হচ্ছে একজন কি বলে সার্ভেয়র উনি হচ্ছে ওখান থেকে স্লিপ করে পড়ে গিয়ে মানে মারা গেছে আর কি, এরকম একটা অবস্থা। তো লোকটাকে আমি চিনতাম, কাজের ক্ষেত্রে কাজের সুবাদেই চিনতাম। তো এরকম গতকালকে এরকম একটা নিউজ পাইছি, তো শোনার পরে একটু মন খারাপ হয়ে গেছে। তো আমি ওখানে যে অবস্থায়, মানে আপনারাও জানেন এটা, নর্মালি ধরেন যে সাইটে যেটা হয় যে আমাদের যে লোকজন গুলা তারা হচ্ছে লেবার থেকে শুরু করে আমরা আমরা ইঞ্জিনিয়ার পর্যন্ত, আমরা আসলে সেফটি মেজারটা খুব মানে কি বলে কি নিজের স্বেচ্ছায় ব্যবহার করতে চাই না আসলে। অনেকে, হ্যাঁ, দেখা যায় যে অথরিটি, আপনাদের মানে হায়ার অথরিটি এসে পরে প্যারা দেয়, সেফটি মেজার লেবাররা না পড়লে হয়তো কনসালটেন্ট কাজ করতে দেয় না, এইসব কারণে জোর জবরদস্তি করে আর কি পড়ায়, পড়ে থাকে বা দেখানোর জন্য পড়ে, সেফটি মেজার গুলো পড়ে না। তো ওনার হচ্ছে এরকম, ওখানে কিন্তু সেফটি মেজার চাইনিজরা ঠিকঠাক মতো সবকিছুই আছে, ঠিক আছে, আপনার সেফটি বেল্ট বলেন সবকিছু আছে, কিন্তু লোকজন আসলে পড়ে না বা ইউজ করে না, ইউজ করতে চায় না। তো উনি হচ্ছে এরকম কালকে স্লিপ করে যখন পরে মারা গেছে, তারপরে হচ্ছে পিডি হচ্ছে স্টেটমেন্ট দিচ্ছে এরকম যে ওনার সেফটি বেল্ট হচ্ছে ছিঁড়ে উনি পড়ে গেছে। কিন্তু সত্যি কথা হচ্ছে ওখানে আরো তো চেনা জানা লোক আছে, তো আমি খোঁজ করে নিলাম, তো এরকম যে না, উনি তখন আসলে কোনো সেফটি মেজারমেন্ট আসলে ওনার কাছে ছিল না, এই কারণে। তো এটাই হচ্ছে আপনাদের শেয়ার করলাম এই কারণে যে আপনারাও হচ্ছে অনেকে সাইটে কাজ করেন, একটু সাবধানে নিজেরাও থাকবেন এবং আশেপাশের যে মানুষজন তাদেরকে একটু সাবধানে রাখার চেষ্টা করবেন। কারণ আলটিমেটলি যে কালকে এরকম একটা ইনসিডেন্ট হয়ে গেছে, এখন আলটিমেটলি তো মানুষের জীবনের দামটাই সবচেয়ে বেশি। আপনার কাজ বলেন, পড়াশোনা বলেন, হাবিজাবি যেটাই বলেন, সেটা তো আসলে জীবনের প্রয়োজনে করা। কাজের প্রয়োজনে বা পড়াশোনার প্রয়োজনে তো জীবন না, জীবনের প্রয়োজনে কাজ, জীবনের প্রয়োজনে পড়াশোনা, জীবনের প্রয়োজনে সব। তো যাই হোক, একটু সাবধানে থাকবেন সবাই, একটু চোখ কান খোলা রাখবেন চারপাশে যারা জব টপ করেন। হুম।
আমরা বলতেছিলাম পপুলেশন প্রজেকশন নিয়ে। স্যার আপনার বাসা কি পটুয়াখালী? না না, আমার বাসা পটুয়াখালী না, আমি ওইখানে কিছুদিন ছিলাম আর কি, ওই প্রজেক্টটাতে অল্প কিছুদিন। এই জন্য ওই আপনার পায়রা ব্রিজ, পায়রা আরএফএল হচ্ছে পায়রা ব্রিজের হচ্ছে ওরা অ্যাসফাল্টের কাজ করবে, প্লাস অ্যাপ্রোচ রোডের কাজ করবে, প্লাস ওইখানে একটা ক্যান্টনমেন্ট হচ্ছে লেবুখালীতে। তো এইসব জায়গায় লেবুখালী। হ্যাঁ, লেবুখালী ক্যান্টনমেন্ট। তো আমি ওইখানে ওই আরএফএল এর হচ্ছে কিউএস হিসেবে কিছুদিন ছিলাম। তো এই প্রজেক্ট গুলোর সাথে একটু পরিচিতি আছে এই। আচ্ছা আচ্ছা। যাই হোক, আমরা হচ্ছে পপুলেশন প্রজেকশন নিয়ে কথা বলতেছিলাম যে আমরা যখন একটা এস্টিমেশন করি, তখন আমাদেরকে পপুলেশন প্রজেকশন করতে হবে, এস্টিমেশন করতে হয় ফিউচারে আমাদের পপুলেশন কত হবে, সেটা আমাদেরকে আসলে জানতে হয়, সহজ কথা। তো এটা জানার অনেকগুলা মেথড আছে। হ্যাঁ, এটা জানার অনেকগুলা মেথড আছে। দেখেন এখানে পপুলেশন প্রেডিকশনের কয়েকটা মেথড আছে, এখানে 6টা মেথডের কথা বলা হচ্ছে। অ্যারিথমেটিক প্রোগ্রেশন মেথড, ডিক্রিজিং গ্রোথ রেট মেথড, incremental increase method, graphical extension or curvilinear method, graphical comparison method, least square parabolic method। এত পরে এসে কে জয়েন করতেছে? জাকির রাজু, 1 ঘন্টা লেট। আচ্ছা, যাই হোক, তো আমরা এখানে সবগুলা মেথড করবো না, আমরা দুইটা অথবা 3টা মেথড করবো। একটা হচ্ছে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে গ্রাফিক্যাল গ্রাফিক্যাল এক্সটেনশন, গ্রাফিক্যাল এক্সটেনশন না, দাঁড়ান, জিওগ্রাফিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, আর একটা হচ্ছে লিস্ট মিন স্কয়ার প্যারাবোলা। এই 3টা আমরা মোটামুটি করার চেষ্টা করবো। ঠিক আছে, প্রথম 2টা একটু সহজ, থার্ডটা একটু কমপ্লিকেটেড অল্প। তো আমরা একে একে আসি। আমরা যদি 1 নম্বরটাতে আসি, অ্যারিথমেটিক মেথডে আমরা হচ্ছে পপুলেশন আমরা বের করব। তো এই মেথডের ফর্মুলাটা কি দেখেন, পিটি ইকুয়ালস টু পি নট কে প্লাস টি। ঠিক আছে, তো এখানে হচ্ছে আপনার ফর্মুলাটা তো এটা, ফর্মুলা যদি এটা হয়, তো এখানে হচ্ছে আপনার বেসিক জিনিসটা এটা কি বলতেছে, বেসিক জিনিসটা বলতেছে ইন দিস মেথড উই অ্যাজিউম দ্য রেট অফ পপুলেশন গ্রোথ ইজ কনস্ট্যান্ট। রেট অফ পপুলেশন গ্রোথ ইজ কনস্ট্যান্ট। কেউ একজন আমাকে বলেন তো যে রেট অফ পপুলেশন গ্রোথ জিনিসটা মানে কি? স্যার যে হারে পপুলেশনটা গ্রোথ বাড়বে সেটা কনস্ট্যান্ট বলতেছে আর কি। হ্যাঁ, যে হারে পপুলেশনটা বাড়বে, মানে 1 বছরে কতজন মানুষ বাড়লো। ঠিক আছে, 1 বছরে এটা আমরা ছোটবেলায় যে ঐকিক নিয়মে অঙ্ক করতাম, যে পপুলেশন বৃদ্ধির হার, মানে রেট অফ পপুলেশন মানে গ্রোথ বলতে আমরা বুঝি 1000 মানুষের মধ্যে 1 বছরে কয়জন নতুন মানুষ জন্ম নিল, কয়জন মানুষ বাড়লো, 1000 মানুষের মধ্যে প্রতি বছর কয়জন মানুষ, এটাকে আমরা রেট অফ পপুলেশন ছোটবেলা করতাম। তো এরকম আর কি, সহজ কথায় প্রতি বছর কতজন মানুষ বাড়বে সেটাই হচ্ছে আমার পপুলেশন গ্রোথ রেট। ঠিক আছে, তো আমরা এখানে ধরে নিচ্ছি মানে নর্মালি আমরা যদি চিন্তা করি, নর্মালি কি হয় যে প্রতি বছর যে একই রেটে পপুলেশন বাড়বে, যে এই বছর যদি 10 জন বাড়ে পরের বছরও যে 10 জন বাড়বে, তার কিন্তু কোনো নিশ্চয়তা নাই। এই বছর 10 জন বাড়তে পারে, বাড়লো, পরের বছর 10 জন বাড়তে পারে, কম বাড়তে পারে, 8 জন বাড়তে পারে, অথবা 12 জন হতে পারে। তো এটা কিন্তু ফিক্স থাকে না। ঠিক আছে, এটা কোনো কনস্ট্যান্ট থাকে না। কিন্তু আমরা যখন মানে কি বলে, এগুলো তো র্যান্ডমলি হয়, যে কতজন মানুষ বাড়বে এটা তো আসলে কোনো ফর্মুলা নাই, কোনো ফর্মুলা মেলে তো জিনিসটা মানে না। কিন্তু আমরা যখন পপুলেশন প্রজেকশন করব, তখন আমাদেরকে একটা ফিক্স ফর্মুলা ধরে আগাইতে হয়। আমরা তো র্যান্ডমলি বলতে পারি না এতজন হবে, তো আমরা একটা ফিক্স ফর্মুলা ধরে আমরা এস্টিমেট করার চেষ্টা করি। তো এই মেথডটাতে এই জন্যই দেখবেন দেখবেন যে আপনি কোন ভাবে ধরবেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু অনেকগুলা মেথড আছে। তো আমরা যখন অ্যারিথমেটিক মেথডে কাজ করব, তখন আমরা ধরে নিচ্ছি যে একটা ফিক্স রেটে পপুলেশনটা বাড়বে। তো ফিক্স রেটে পপুলেশন বাড়ার কারণে এই যে আমার দেখেন যে পিটি যেটা, এটা পি ইনটু টি না, পি সাফিক্স টি, পি পি অফ টি, এটা সমান কি পপুলেশন এট সাম টাইম ইন ফিউচার। এটা হচ্ছে ফিউচার পপুলেশন। ঠিক আছে, মানে রাখবেন পি টি হচ্ছে ফিউচার পপুলেশন। ফিউচার পপুলেশন সমান কত, পি ডট প্রেজেন্ট যে পপুলেশন, আপনি এখন যে জায়গায় দাঁড়ায় আছেন, লাস্ট যে জায়গায় দাঁড়ায় থাকবেন সেটা হচ্ছে পি নট। ঠিক আছে, লাস্ট যে পপুলেশন সেটা হচ্ছে পি নট। ধরেন আপনাকে অনেকগুলা বছর দিচ্ছে, 1910, 1920, 1930, 40, 50, এবং 1950 দেওয়ার পরে বলছে 1970 সালে পপুলেশন কত হবে। তো আপনার এই যে আপনি এখন 1910 থেকে 50-এর মধ্যে আপনার কোনটা প্রেজেন্ট, আপনার লাস্ট যে ডাটাটা থাকবে, লাস্ট ডাটাটাই হচ্ছে পি নট। ঠিক আছে, অথবা যদি প্রেজেন্ট বলেই দেয় তাহলে তো বলেই দিল, আর যদি লাস্ট ডাটা আপনার যেটা থাকবে সেটাই সবসময় পি নট হবে। পি নট প্লাস কে ইন্টু টি, কে হচ্ছে এখানে, কে হচ্ছে সেই গ্রোথ রেট।
কে হচ্ছে গ্রোথ রেট, আপনার কি হারে পপুলেশন বাড়তেছে সেটা হচ্ছে কি, এবং টি হচ্ছে পিরিয়ড অফ প্রজেকশন, কত বছর। ধরেন এই যে আপনার আজকে আমরা 2021 সালে আছি, 2021 সালে আসছি, ঠিক আছে, আমাকে বললো 2025 সালে পপুলেশন কত হবে। 2025 সালে পপুলেশন কত হবে, যদি পপুলেশন গ্রোথ রেট হচ্ছে 0.8 হয়, 0.8 বা 1000 হয়, 0.8 থাউজেন্ড যদি হয়, 0.8 থাউজেন্ড পার ইয়ার বা 0.800 পার ইয়ার, যেটাই হোক, যদি এরকম একটা রেট দিয়ে দেয়, তাহলে আপনি এখানে টি কত বসাবেন, টি হচ্ছে 21 থেকে 25 মানে 4 বছর, ঠিক আছে, 4 বছর টি। আর কে হচ্ছে যে রেটটা আপনাকে বলে দিবে সেই রেটটা বসাবেন। আর পি নট হচ্ছে প্রেজেন্ট পপুলেশন কত, প্রেজেন্ট পপুলেশন ধরে নেন যে 2000 জন, 2000 এখানে 2000 যোগ রেট ইন্টু টি, ঠিক আছে, পিটি ইকুয়ালস টু পি নট প্লাস কেটি। তো এটা গেল আপনার অ্যারিথমেটিক মেথড। এরপরে যদি জিওমেট্রিক প্রোগ্রেশন মেথডে আসেন, জিওমেট্রিক প্রোগ্রেশন মেথড কি, যে দ্য অ্যাভারেজ পার্সেন্টেজ, এখানে এখানেও একটা ফর্মুলা আছে, দেখেন আগে ফর্মুলাটা দিকে তবে বেশি ফর্মুলা হচ্ছে পিএন, পিএন ইকুয়ালস টু পি নট ইন্টু 1 প্লাস এজিআর, এজিআর টোটালি একটাই জিনিস, ঠিক আছে, অ্যারিথমেটিক গ্রোথ রেট, এটাকে বলা হচ্ছে অ্যানুয়াল গ্রোথ রেট, অ্যানুয়াল গ্রোথ রেট, ঠিক আছে। পি এন ইকুয়ালস টু পি নট, এই এন হচ্ছে ওই যে ফিউচার পপুলেশন, ফিউচারে আপনার পপুলেশন কোন একটা বছরে, এন বছরে আপনার পপুলেশন কত, ইকুয়ালস টু পি নট প্রেজেন্ট পপুলেশন ইন্টু 1 প্লাস এজিআর অ্যানুয়াল গ্রোথ রেট ডিভাইডেড বাই 100, অ্যানুয়াল গ্রোথ রেট ডিভাইডেড বাই 100 টু দি পাওয়ার এন, এন হচ্ছে ওই কত কত বছর পরে, ঠিক আছে, পিরিয়ড অফ প্রজেকশন। তো বুঝতেই পারতেছেন কোনটা কি। এখন এখানে বেসিক, এটার সাথে এটার পার্থক্য কি, বেসিক পার্থক্যটা কি, বেসিক পার্থক্যটা হচ্ছে এখানে আমরা ধরে নিয়েছিলাম যে গ্রোথ রেটটা হচ্ছে ফিক্স, গ্রোথ রেটটা হচ্ছে কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে, গ্রোথ রেট কনস্ট্যান্ট থাকবে প্রতি বছরে। এখন এই জিওমেট্রিক প্রোগ্রেশন মেথডে কি বলা হচ্ছে, দ্য এভারেজ পার্সেন্টেজ অফ দ্য লাস্ট ফিউ ইয়ার অর ডিকেড ইজ ডিটারমাইন্ড, and then forecasting is done on the basis কি বেসিসে, that percentage increase per decade will be same, পার্সেন্টেজ ইনক্রিজ। এখানে আমরা কি বলতেছিলাম যে রেট কতজন বাড়ছে সেটা ফিক্স থাকবে, এই বছর যদি 10 জন বাড়ে পরের বছরও 10 জন বাড়বে, তারপরের বছর 10 জন বাড়বে, এরকম আমরা একটা ধরে নিচ্ছি ধারণা করে, ঠিক আছে। আর এখানে বলতেছে কি যে এখানে আমরা কত জন বাড়বে সেটা আমরা ধরতেছি না, আমরা ধরে নিতেছি কত পার্সেন্ট বাড়তেছে সেইটা ফিক্স, ঠিক আছে। এখন এই যদি ধরে নেই যে এই বছর 10% মানুষ বাড়ছে, ঠিক আছে, তাহলে আমরা ধরে নিচ্ছি যে ফিউচারেও এই 10% মানুষই বাড়বে, ঠিক আছে, আরো 10 বছর পরে গিয়েও এই 10% মানুষ বাড়বে। আর এরা কি বলতেছে, এরা বলতেছে যে ধরে নেই যদি এই বছরে 8 জন মানুষ বাড়ে, তাহলে আমরা ধরে নেব পরের বছরেও 8 জন মানুষ বাড়বে, ঠিক আছে, বা এই বছর 10 জন মানুষ বাড়লে পরের বছরও 10 জন মানুষ বাড়বে। আর এরা বলতেছে আমরা কতজন বাড়ছে সেটা আমাদের হিসাবে নিব না, আমরা নিব কত পার্সেন্ট বাড়ছে, ঠিক আছে। তো এইটা হচ্ছে এই দুইটার মধ্যে পার্থক্য, বেসিক পার্থক্য বোঝা গেছে, এই দুইটার মধ্যে বেসিক পার্থক্যটা কি। জি স্যার। আচ্ছা, এখন আমরা এই দুইটা মিলে মিলে একটা প্রবলেম আমরা দেখি, ঠিক আছে, তাহলে প্রবলেমটা যদি আমরা দুইটা মেথডেই করি তাহলে আমাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে যে দুইটার মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। দেখেন, বলা হচ্ছে দ্য ফলোইং ডাটা শোজ দ্য ভ্যারিয়েশন ইন পপুলেশন অফ এ টাউন ফ্রম 1944 টু 2004, 1944 থেকে 2004 সাল পর্যন্ত ভ্যারিয়েশন দেখাচ্ছে পপুলেশন। এখন পপুলেশন আমাকে বের করতে বলছে 2014 সালে এবং 2019 সালে, ঠিক আছে, 2014 এবং 2019 এই দুইটা সালে আমার পপুলেশন বের করতে বলছে, 2004 পর্যন্ত পপুলেশন দিয়ে আছে, ঠিক আছে। তো এরকম পপুলেশন ছিল 1944-এ, ধরেন 40,185, 44,522 এরকম ছিল প্রতি বছরই। আর দেখেন 10 বছর পর পর কিন্তু দেখাচ্ছে, ঠিক আছে, 10 বছর পর পর মানে পার ডিকেড, 1 ডিকেড ইকুয়ালস টু, ডিকেড মানে হচ্ছে যুগ, এক যুগ সমান 10 বছর আর কি, এখানে ধরা ধরা 1 ডিকেড ইকুয়ালস টু 10 বছর। আমরা নর্মালি বাংলায় জানি যে বাংলাদেশের হিসাবে বা আমাদের হিসাবে 12 বছরে এক যুগ আমরা বলি, এখানে হচ্ছে ডিকেড ইংরেজিতে, 1 ডিকেড সমান 10 বছর। তো এখানে দেখেন আমরা যেভাবে ক্যালকুলেশনটা করব, সলিউশনটা যেভাবে করা হয়েছে, আমরা এখানে দুইটা মেথডেই করা হয়েছে, একটা অ্যারিথমেটিক মেথড আর একটা হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন মেথড, প্রোগ্রেশন মেথড। অ্যারিথমেটিক মেথডটা আমরা প্রথমে দেখি, ঠিক আছে। তো এই দুইটা লাইন, এই দুইটা এই টেবিলের দুইটা ঘর হচ্ছে আমার আগে থেকেই দেয়া ছিল, যেটা আমার দেয়া আছে সেটাই, ঠিক আছে, 40,185, 40,000। তো এখন আমার পপুলেশন বাড়ছে কত, আমি সেটা চেঞ্জটা দেখতেছি যে প্রতি 10 বছরে কতটুকু বাড়ছে, কতটুকু করে চেঞ্জ হয়েছে।
তো 1944 সালে ছিল 40,185, 54-তে গিয়ে গিয়ে হয়েছে 44,522। তাহলে আমার বাড়ছে কত? এই দুইটা থেকে ইয়া করে আমি দেখতেছি বাস, এইটা থেকে এটা বের করে দিই 4,337। ঠিক আছে। এরপরে 64 সালে, এখানে 54 সালে ছিল 44,522, 64-তে গিয়ে 60,000 সামথিং। তাহলে এখানে আমি চেঞ্জটা কত হলো আমরা বের করতে পারলাম। দেখেন বুঝতেছেন কিনা, না বুঝলে বলবেন। স্যার বুঝতেছি। হ্যাঁ, 74 সালে দেখেন পপুলেশন হচ্ছে 75,000। তো এখান থেকে আমরা এখান থেকে আগেরটা বিয়োগ করছি, করে আমরা চেঞ্জটা লিখছি, এভাবে করে প্রতিটাতে আমরা চেঞ্জটা লিখলাম। ঠিক আছে। আপনারা যারা এখন জয়েন করতেছে এনারা কি বুঝবে ক্লাসে এসে, খালি অ্যাটেন্ডেন্সের জন্য জয়েন করতেছে, এটা বললেই পারে যে স্যার অ্যাটেন্ডেন্স দিয়ে দেন, দিয়ে দিন। তো আপনার এখানে দেখেন প্রতিটাতে আমরা চেঞ্জটা হিসাব করলাম, মানে কি পরিমাণ পপুলেশন বাড়লো সেটা আমরা ধরে বের করলাম। ঠিক আছে। এখন আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন মেথডে আমরা কি ধরছিলাম, যে আমাদের রেট অফ গ্রোথ মানে পপুলেশন যে চেঞ্জ হবে সেটা হচ্ছে ফিক্স থাকবে। তাহলে দেখেন এখানে কিন্তু ফিক্স নাই। ফিক্স প্র্যাকটিক্যালি তো আসলে কখনোই ফিক্স থাকে না, প্রতি 10 বছর, এটা তো এগুলো তো প্র্যাকটিক্যাল ডাটা, প্র্যাকটিক্যালি তো কখনোই সমান হবে না। এই 10 বছরে যদি 4,337 বাড়ে, পরের 10 বছরে যে 4,337 বাড়বে, এরকম তো কোনো গ্যারান্টি নেই। ঠিক আছে, এরকম তো হবে না কখনো। তো এখন ফিক্স যেহেতু নাই, তাহলে আমরা কি করব? তাহলে এখানে তো অনেকগুলো চেঞ্জের মান পাইলাম, 1 2 3 4 5 6। তাহলে আমি কোনটা ব্যবহার করব? ব্যবহার করার সময় আমি কি করব, এই জন্য যে এই 6টার একটা আমি অ্যাভারেজ করে নেব। এই 6টার আমি একটা অ্যাভারেজ করে নেব, তাহলে আমি 6টা থেকে একটা মান পাচ্ছি। তাহলে এই জন্য দেখেন এই 6টাকে আমি 1 2 3 4 5 6, 6টাকে আমি অ্যাভারেজ করছি। অ্যাভারেজ করছি কত দিয়ে ভাগ করে? 6 দিয়ে 6 ভাগ দিয়ে। করে। এখন আমরা 6 দিয়ে কেন ভাগ করলাম? দেখেন এখানে 1944 থেকে 2004, এখানে কিন্তু 60 বছর। ঠিক আছে, 60 বছর। তাহলে আমরা 60 দিয়ে ভাগ করে এভারেজ করতে পারতাম যে এক বছরে কয়জন বাড়তেছে। ঠিক আছে, আমরা 6 দিয়ে ভাগ করছি, তার মানে কি আমরা ধরে নিচ্ছি যে 10 বছরে কয়জন বাড়তেছে সেইটার আমরা একটা এভারেজ করলাম। বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। ঠিক আছে, যদি আমরা 60 দিয়ে ভাগ করে অঙ্কটা করতাম তাও হইতো, কিন্তু সেক্ষেত্রে কি বের হইতো? এই যে এখানে দেখেন, এখানে পার ডিকেড লেখাটা আসছে, কারণ আমি 6 দিয়ে ভাগ করছি। 6 দিয়ে ভাগ করলে কি 10 বছর পর পর এতটুকু বাড়ছে, এটা আমি বের করছি। যদি আমি 60 দিয়ে ভাগ করতাম তাহলে এখানে বের হইতো এত জন আর ইয়ার পার ইয়ার বাড়বে। ঠিক আছে, আমরা পার ডিকেড বের করছি। তাহলে এভারেজ আমরা একটা ভ্যালু পেয়ে গেলাম। এখন এইটাকে ধরে নিচ্ছি আমরা ফিক্স। তাহলে এই যে এখন আমরা যে অ্যারিথমেটিক মেথডে যে আমরা বলতেছি ফিক্স পপুলেশন গ্রোথ রেট, আমরা হচ্ছে এই ফিক্স ডাটাটা আমরা ধরে নিচ্ছি যে এই এভারেজ ডাটাটা হচ্ছে ফিক্স। এরপরে আমরা বের করব ফিউচার পপুলেশন। তাহলে আমরা ইয়া পেয়ে গেলাম, কে পেয়ে গেলাম, এটা হচ্ছে আমাদের কে। তাহলে এখন আমরা বের করব কি? 2014 সালে পপুলেশন। 2014 সালে পপুলেশন আমার ফর্মুলা অনুযায়ী কি বলে? ফর্মুলা অনুযায়ী আমার বলে পিটি ইকুয়ালস টু পি নট প্লাস কেটি। ঠিক আছে, তাহলে আমাদের ফর্মুলা এই যে আসতেছে পিটি। পিটি মানে হচ্ছে 2004 সালে, পি 2004 সালে আমার পপুলেশন। শব্দ হচ্ছে কিসের? হ্যালো, কথা কি শুনতে পারেন? জি স্যার শুনতেছি তো। জি স্যার শুনতেছি। আচ্ছা, না একটা সাউন্ড হচ্ছিল, বিরক্তিকর সাউন্ড। আচ্ছা যাই হোক, তা আমরা এখানে পি টি প্লাস কে, পি নট প্লাস কে ইন্টু টি। তাহলে দেখেন আমরা 2014 সালে পপুলেশন বের করতেছি, তাহলে পি টি, পি নট যেটা মানে লাস্ট পপুলেশন, সেটা কত? 2004 সালের পপুলেশন। তাহলে এই 2004 সালের পপুলেশন কত? 1,58,800 প্লাস প্লাস কে। কে কত আমার? আমরা এই যে রেট বের করছি, আমি রেট হচ্ছে 19,770। ঠিক আছে, 19,770। তাহলে এই 19,770, ঠিক আছে, ইন্টু টি। টি মানে কি? সময়। ঠিক আছে, তাহলে টি ইকুয়ালস টু, দেখেন আমরা এখানে পার রেটটা কি বের করছি? পার ডিকেডে, 10 বছর পর পর। ঠিক আছে, তাহলে এখানে 2004 থেকে 2014 পর্যন্ত কয়টা ডিকেড গেছে আমার? কয় ডিকেড গেছে? 1 ডিকেড। 1 ডিকেড। এই জন্য আমি এখানে 1 দিয়ে গুণ করছি। ঠিক আছে, আপনারা অনেকেই কোশ্চেন থাকতে পারে মনে যে স্যার 2004 থেকে তো 2014, 10 বছরের ডিফারেন্স, তাহলে এখানে 10 দিয়ে গুণ না করে 1 দিয়ে করলাম কেন? 10 দিয়ে আমি তখনই করতাম যদি এটাকে আমি পার ইয়ারে বের করতাম। ঠিক আছে, কিন্তু রেটটা আমি কি বের করছি? পার ডিকেডে। তাহলে আমাকে হিসাব করতে হবে কয়টা ডিকেড যাচ্ছে। ঠিক আছে, যেহেতু আমি ডিকেডে হিসাব করছি, তো আমাকে এখানে ডিকেড বসাইতে হবে। যদি রেটটা আমি 60 দিয়ে ভাগ করে 60 দিয়ে ভাগ করে পার ইয়ার বের করতাম, তখন এখানে আমি 10 দিয়ে গুণ করতাম। বুঝতে পারছেন কি বলছি? জি স্যার। আচ্ছা, তাহলে দেখেন 2014 সালে পপুলেশন এই যে হিসাব করে আমি পেয়ে গেছি যে 1,78,570 জন। আমি হিসাব করতেছি যে মোটামুটি এরকম হবে।
ঠিক আছে? তাহলে দেখেন ফার্স্ট মেথড যেটা অ্যারিথমেটিক প্রোগ্রেশন, অ্যারিথমেটিক মেথড, সেটা বুঝতে পারছেন পুরোটা ম্যাথটা? জি স্যার। কারো কোনো প্রবলেম? না স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে অ্যারিথমেটিক গেল। এরপরে আমরা করব এই যে জিওমেট্রিক প্রোগ্রেশন মেথড। তাহলে জিওমেট্রিক প্রোগ্রেশন মেথডে আমরা কি বের করি আমরা দেখেন একটু দেখে নেই। যেখানে আমরা ধরে নেই পার্সেন্টেজ ইনক্রিজ, পার্সেন্টেজ চেঞ্জ, যেটা মানে চেঞ্জ হয়েছে, পার্সেন্টেজ অফ চেঞ্জ, এইটা ফিক্স থাকবে। আগের বার ছিল রেট অফ চেঞ্জ, এবার হচ্ছে পার্সেন্টেজ অফ চেঞ্জ। তাহলে এই ক্ষেত্রে আমাকে কত পার্সেন্ট করে চেঞ্জ হচ্ছে সেটা আমাকে বের করতে হবে। দেখেন, তাহলে দেখেন আমার এই 10 বছরে 44 থেকে 54 সালে, 44 সালে মানুষ ছিল 40,185। তাহলে 40,185 থেকে আমার চেঞ্জ হয়েছে কতটুকু? 4,337। ঠিক আছে, জি স্যার। 4,337। তাহলে এইটার কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে, মানে কত পার্সেন্ট বৃদ্ধি পাইছে? তার মানে কি 40,185 জনে মানুষ বাড়ে 4,337 জন, একজনে মানুষ বাড়ে হচ্ছে কত? 100 জনে মানুষ বাড়ে কত? ঐকিক নিয়ম আর কি। ঐকিক নিয়ম করে আমি দেখছি যে চেঞ্জ হচ্ছে 10.79%। বুঝতে পারছেন কিভাবে এটা পার্সেন্টটা বের করলাম? জি। বরাবর একটু বলুন। দেখেন 40,000 মানুষের মধ্যে 4,000 মানুষ বৃদ্ধি পাইছে, ঠিক আছে, 4,000 চেঞ্জ হয়েছে, ঠিক আছে? 40 থেকে 4,000 সামথিং বেড়ে এত হয়েছে পপুলেশন। তাহলে চেঞ্জ কত? 4,337। এই 4,337 জন মানুষ যে বাড়লো সেটা কতজন থেকে বাড়ছে? 40,000 জনের মধ্যে থেকে বাড়ছে। তার মানে আমি কত পার্সেন্ট বাড়লো সেটা হিসাব করবো কিভাবে? এটা হিসাব করবো হচ্ছে 40,185 জনের মধ্যে মানুষ বৃদ্ধি পাইছে বা চেঞ্জ হয়েছে কত? 4,337 জন। একজনের মধ্যে কতটুকু চেঞ্জ হয়েছে, 100 জনের মধ্যে কতটুকু চেঞ্জ হয়েছে, এটাই তো পার্সেন্টেজ, তাই না? 100 জনের মধ্যে কতটুকু চেঞ্জ হয় সেটাই তো পার্সেন্ট নাকি? জি স্যার। বুঝতে পারছেন যার কোশ্চেন ছিল? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা হিসাব করলাম, স্যার, তাহলে এখানে চেঞ্জ আসলো 10.79। স্যার হ্যাঁ বলেন। স্যার এটা ওই নিয়ম অনুযায়ী পার্সেন্টেজ করলে 10.89 আসতেছে, তাহলে হচ্ছে পয়েন্টের পরে যদি পার্সেন্টেজ একটু আপ ডাউন হয় তাহলে কি কোনো প্রবলেম আছে? 10 পয়েন্ট কত আসতেছে? দাঁড়ান এক সেকেন্ড, আপনি হচ্ছে আমি একটু হিসাবটা করে দেখি কত আসে। স্যার আমার আসছে 10.7925। ওই তো ঠিকই তো আছে। 7925 কে 79 বসাইছে আপনার। 4,337 ডিভাইডেড বাই 40,100, আচ্ছা 10.79 আসবে, 89 আসবে না। 79 আসে ঠিক স্যার। আছে, ঠিক ঠিক হ্যাঁ দেখি 79 স্যার। আসে, যার 18 আসছে তার আসছে। পার্সেন্টেজ হচ্ছে আপনার পয়েন্টের পরে 19-20 কেন হবে? ধরেন 79 এর জায়গায় 89 তো আসার কথা না। এই যে 7925 আসছে, আপনি 79 বসাইছেন, এই পর্যন্ত ফাইন, ঠিক আছে। 79 আসছে, আপনি যদি 89 বসা অঙ্ক করেন তাহলে তো আসলে ফাইন হবে না, বুঝতে পারলেন? তো যাই হোক, আমরা এভাবে করে চেঞ্জটা হিসাব করবো, তো করলাম। এর পরের চেঞ্জটা কিভাবে হিসাব করবো দেখেন। পরে 54 থেকে 64 সাল, এই 10 বছরের মধ্যে দেখেন 54 সালে পপুলেশন ছিল 44,522, সেখান থেকে 64 সালে গিয়ে পপুলেশন বেড়ে গেল 15,837, বেড়ে এত হলো। তাহলে এই যে 15,837 বাড়লো, সেটা কতজন মানুষের মধ্যে থেকে বাড়লো বলেন তো? 44,000। হ্যাঁ, 44,522 থেকে বাড়ছে। হ্যাঁ, এই 40,000 থেকে কিন্তু বাড়ে নাই, 40,000-এর কাজ কারবার শেষ হয়ে গেছে আগে। এখন আমার 44,000 থেকে আমার বাড়লো 15,000। তাহলে আমি এখানে চেঞ্জটা হিসাব করবো কিভাবে? যে 44,522 জনের মধ্যে পপুলেশন বৃদ্ধি পায় 15,837, একজনের মধ্যে বাড়ে কতটুকু, 100 জনের মধ্যে বাড়ে কতটুকু। তাহলে এখানে আমি দেখতে পারতেছি যে 35.65% পপুলেশন বাড়ছে। তো এভাবে আমি প্রতিটাতেই হিসাব করব, প্রতিটাতেই হিসাব করে করে আমি দেখতেছি, দেখেন 10.79, 35.6, তো প্রতি বছর এত পার্সেন্ট করে বাড়ছে। এখন আমার জিওমেট্রিক প্রোগ্রেশন মেথডে বলা হচ্ছে যে আমার যে পার্সেন্টেজ ইনক্রিজ সেটা আমি একটা ফিক্স ধরে নিব, যে একটা ফিক্স রেটে পার্সেন্টেজ বাড়বে। তো এখানে তো আমি কোনো ফিক্স রেট পাইলাম, ফিক্স পার্সেন্ট পাইলাম না, ঠিক আছে। ফিক্স পার্সেন্ট আমি পারতেছি না। কারণ কি? কারণ হচ্ছে প্র্যাকটিক্যালি তো কখনোই আসলে ফিক্স পার্সেন্ট ধরে ধরে বাড়বে না, ঠিক আছে। জীবন তো আর হচ্ছে ম্যাথের ক্যালকুলেশন অনুযায়ী চলে না। তো আমার প্র্যাকটিক্যাল লাইফে কখনোই আমার এভাবে করে একটা ফিক্সড পার্সেন্টেজে পপুলেশন বাড়বে না। তো আমি যখন হিসাব করব, হিসাবের সুবিধার্থে আমি ধরে নিতেছি যে ফিক্সড পার্সেন্ট ধরে আমি আগাবো। তখন আমি এই যে 6টা ডাটা পাইছি, সেই 6টা ডাটাকে আমি অ্যাভারেজ করে নিব, গড় করে নিব। গড় করে নিলে আমি একটা ফিক্সড পার্সেন্ট দেখেন পেয়ে যাবো, যে এইগুলোকে 6 দিয়ে ভাগ করতেছি, করে আমি 25.98% পার ডিকেড। তাহলে আমি একটা বের করলাম যে প্রতি বছরে গড়ে মোটামুটি কখনো কম আর কখনো বেশি,
কারণ এই যে দেখেন এখানে 25, এখানে 30, 25, 27, কোথাও 10, অনেক কম 35, কিন্তু গড়ে মোটামুটি 25.98, মানে 26% করে মোটামুটি পপুলেশন বাড়তেছে গড়ে প্রতি 10 বছরে। কিন্তু 6 দিয়ে ভাগ করছি মানে পার ডিকেডে আমার এত পার্সেন্ট করে বাড়তেছে। তো এরপরে আমি এই যে একটা ফিক্স পার্সেন্টেজ পেয়ে গেলাম, তার মানে কি এই পার্সেন্টেজেই পপুলেশনটা বাড়তেছে। তো এখন আমি ইউজিং জিওমেট্রিক মেথড আমি যদি পপুলেশন বের করতে চাই, ঠিক আছে, 2014 সালে এবং 2019 সালে। ও আচ্ছা, 2019, আচ্ছা হ্যাঁ আসতেছি। 2014 এবং 2019, তাহলে আমার এই যে ফর্মুলা পি এন ইকুয়ালস টু পি নট ইন্টু 1 প্লাস এ জি আর ডিভাইডেড বাই 100 ইন্টু এন। তো দেখেন এখানে এখানে দেখেন 2014 সালে দেখেন পি পি নট যেটা মানে লাস্ট পপুলেশন, সেটা 2004 সালের লাস্ট, ইন্টু 1 প্লাস অ্যানুয়াল গ্রোথ রেট বাই 100 ইন্টু এন 1 টু দি পাওয়ার 1 কেন? কারণ এন মানে হচ্ছে কত বছরের পার্থক্য। তাহলে এখানে আমার কয় ডিকেড, আমি যেহেতু ডিকেডে হিসাব করছি, 2004 থেকে 2014 কয়টা ডিকেড গেছে? একটা ডিকেড ওয়ান। গেছে, ওই আগের মতোই। ঠিক আছে, এই জন্য এন এর মান 1 বসাইছে। তাহলে দেখেন 15 P04 হচ্ছে 15,000, 1,58,800 ইন্টু 1 প্লাস অ্যানুয়াল গ্রোথ রেট কত 25.98। তাহলে এই যে 25.98 ডিভাইডেড বাই কত 100 টু দি পাওয়ার 1, এই জন্য 1 দেয় নাই, 1 দিলেও যা না দিলেও তা, গুণ করে আসতেছে 20,000, 2,57,000 জন। ঠিক আছে। আচ্ছা আগের বারও যেটা করছি 2014টা দেখাইছি, 2019টা মনে হয় দেখাই নাই ভুলে। তো 2019টা আপনারা একটু দেখেন। 2019টা যদি দেখেন, তাহলে 2019-এ দেখেন P4 প্লাস 1.5, এই যে ইন্টু আপনার যেটা হচ্ছে যে কি 15 বলে, বছর। হ্যাঁ আমি বলতে চাচ্ছি এটা হচ্ছে রেট। ঠিক আছে, কে ইন্টু টি, পি নট প্লাস কে ইন্টু টি, এই তো ফর্মুলা। তাহলে এই যে পি নট এর ভ্যালু এটা, কে এর ভ্যালু হচ্ছে এত। এখানে 1.5 কেন গুণ করছে বলেন তো? ডিকেটের চেঞ্জ আরো হাতটা হাফ। ধরে নিচে একটু 15 হাফ। বছর। হাতটা ধরছে করছেন। হ্যাঁ এই যে 2019 আমার আছে 2004 সাল পর্যন্ত পপুলেশন, আর চাইছে কত 15 বছর। 2019-এ যখন আমি বের করতেছি, তাহলে 15 বছর না, 15 বছরে আসলে কত 1.5 ডিকেট, 10 বছরে এক ডিকেট, তাহলে 15 বছরে 1.5 ডিকেট না, জি স্যার। এই জন্য 1.5 দিয়ে গুণ জি করছে। স্যার। তো এখানেও যখন 2019 বের করবেন, তো 2004 থেকে 2019 কয় বছর? এটা হচ্ছে 15 বছর, এই জন্য 1.5 ডিকেট। ঠিক আছে। আর আপনারা যদি 15 বছর বসায় করতে চান অঙ্ক, তাহলে এগুলাকে 60 দিয়ে ভাগ করতে হবে, করে পার ইয়ার বের হবে, তখন আপনি বছরের সংখ্যাটা বসাতে পারবেন। আর যদি এখানে 6 দিয়ে ভাগ করেন, তার মানে কি পার ডিকেট বের হবে, 10 বছর অন্তর অন্তর বের হবে, তখন আপনি এখানে ডিকেডের সংখ্যা দিয়ে গুণ ভাগ করতে হবে। ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। জি স্যার। ঠিক আছে, বুঝতে পারছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা তাহলে এই হচ্ছে অবস্থা। তাহলে আমরা দুইটা মেথড আমরা পপুলেশনের পড়লাম, আমরা আরেকটা মেথড পড়বো। এই মেথডটা এই মেথডটা হচ্ছে ওই দুইটা হচ্ছে একটু অন্যরকম। ঠিক আছে, এটা একটু এটা হচ্ছে যেটা বলি সেটা, এটা একটু স্ট্যাটিস্টিক্যাল মেথড। তো এখানে একটু ধরেন যে আমরা ওগুলো হচ্ছে একটু অন্যরকম, কঠিন ঠিক বলবো না, কঠিন ঠিক না, কিন্তু অন্যরকম। এটা হচ্ছে লিস্ট মিন স্কোয়ার মেথডে আমরা পপুলেশন বের করব। সেটা হচ্ছে, তো আগে আমরা লিস্ট মিন স্কোয়ার প্যারাবোলা, এটা লিস্ট মিন স্কোয়ার প্যারাবোলা মেথড বলা হয়। তো এখানে যদি আমরা দেখি যে কয়েকটা ইকুয়েশন আগে আমরা দেখি যে সূত্রগুলো কি। তো আমরা যদি একটু সূত্রগুলো দেখি, এখানে লিস্ট মিন স্কোয়ারে হয়ে গেল। আচ্ছা আমরা লিস্ট মিন স্কোয়ারের সূত্রগুলো যদি দেখি, প্রথম এখানে যে বেসিক ফর্মুলা যেটা, সেটা হচ্ছে y ইকুয়ালস টু a প্লাস bx প্লাস c। ঠিক আছে, y ইকুয়ালস টু a প্লাস bx প্লাস c। এখানে এটা হচ্ছে একটা প্যারাবোলিক ফর্মুলা। আপনারা প্যারাবোলার ইকুয়েশন পড়ছেন না? পড়ছি স্যার। প্যারাবোলা পরাবৃত্তের সমীকরণ, যেটাকে আমরা বলি বাংলায় পরাবৃত্তের সমীকরণ, y ইকুয়ালস টু a প্লাস bx প্লাস c।
আমরা অনেক কিছু ফর্মুলা পড়ছি। আমরা হচ্ছে সমীকরণ পড়ছি সরলরেখার জন্য y ইকুয়ালস টু mx, y ইকুয়ালস টু mx প্লাস c। আমরা হচ্ছে বৃত্তের জন্য পড়ছি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার। এরকম আমরা অনেক ধরনের ইকুয়েশন পড়ছি। ঠিক আছে, তো প্যারাবোলা যেটা পরাবৃত্ত আমরা যেটাকে বলি, তো পরাবৃত্তের ফর্মুলাটা হচ্ছে, বেসিক ফর্মুলাটা হচ্ছে y ইকুয়ালস টু a প্লাস bx প্লাস c। এখানে সবাই একটু মনোযোগ দিয়ে শোনেন, নাহলে এই অঙ্কটা প্রথমে যদি মিস করেন তাহলে পরে কিন্তু ঝামেলা হবে, বুঝবেন না। ঠিক আছে, তো এখানে দেখেন, এখানে y এবং x এই দুইটা হচ্ছে ভ্যারিয়েবল। y হচ্ছে ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, x হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল। তো এখান দিয়ে আমরা পপুলেশন কিভাবে বের করব? আমরা এখানে বলতেছি, আমরা এখানে এই ফর্মুলাটা এই কারণে ইউজ করতেছি, আমরা ধরে নিচ্ছি যে পপুলেশন আমার প্যারাবোলার মতো করে বৃদ্ধি পায়, এই যে এভাবে বাঁকা হয়ে, মানে এভাবে বাড়ে আর কি, এভাবে বাড়ে, প্যারাবোলা আকারে পপুলেশনের রেটটা, মানে পপুলেশনের বৃদ্ধি পায়। তো আমরা এই জন্য ওই প্যারাবোলার ইকুয়েশন যদি আমরা বুঝতে পারি, এটা যদি কোথাও আঁকানো যেত তাহলে খুব ভালো হতো। আমরা একটু জ্যাম বোর্ডটা ইউজ করি। আহ, দেখেন আপনারা একটু, আমি যেটা জ্যাম বোর্ডটা একটু খেয়াল করেন, যে আমরা ওই ফর্মুলাটা শুরুতে একটু বেসিকটা বুঝে নেন, তাহলে হচ্ছে আপনাদের পুরো জিনিসটা বুঝতে সুবিধা হবে। তো আমরা যদি প্যারাবোলার কথা বলি, তো ধরেন যে এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস, এটা মূল বিন্দু, এটা এক্স এক্সিস, এটা ওয়াই এক্সিস। ঠিক আছে, তো প্যারাবোলা হচ্ছে জিনিসটা কি, এই যে প্যারাবোলা হচ্ছে, এই ধরেন যে এভাবে করে এভাবে যায় প্যারাবোলা। ঠিক আছে, এভাবে যায়, যেমন একটা লাইন ধরে নেন এরকম। ঠিক আছে, একটু বুঝে নেন ব্যাপারটা কি বলতেছে। তো এটা হচ্ছে এই বরাবর হচ্ছে আমার এক্স এর মান, এই বরাবর হচ্ছে ওয়াই এর মান। ঠিক আছে, তো এখন আমরা যখন আমরা ধরতেছি যে পপুলেশনে এইভাবে বাড়তেছে, দিন যত যায় পপুলেশন এই শেপ নিয়েই বাড়ে। ঠিক আছে, এইদিকে যদি টাইম হয়, টাইম, আর এইদিকে যদি পপুলেশন হয়, তাহলে দেখেন এক্স এর, আমরা যদি এই প্যারাবোলার সমীকরণটা বের করতে পারি, বা এই প্যারাবোলাটা যদি পুরোটা আঁকতে পারি, ঠিক আছে, ধরেন যে আমরা প্যারাবোলাটা জানি, জেনে আমরা এইদিকে যদি যে কোনো একটা এক্স এর মান বসাই, যে কোনো একটা এক্স এর মান বসাই, তাহলে ওই বরাবর আমরা যাওয়ার পর আমরা ওয়াই এর মান পাবো না, একটা ওয়াই এর মান পাবো না? জি স্যার। বুঝতে পারতেছেন কি বলতেছি? তাহলে আমাদেরকে, আমরা একটা টাইম যদি বসাই, একটা টাইম বসাইলে আমরা ওই টাইম বরাবর গিয়ে আমরা পপুলেশনের মান পাবো। এখানে ওয়াই যদি পপুলেশন হয়, এক্স যদি টাইম হয়, ঠিক আছে, টাইম এবং পপুলেশন যদি আঁকি, আমরা বলতেছি যে পপুলেশনের গ্রোথ হয়, ধরে নিতেছি এই লিস্ট মিন স্কোয়ার মেথডে, যে আমার পপুলেশনের গ্রোথটা হবে প্যারাবোলার মতো করে, প্যারাবোলিক শেপে। ঠিক আছে, তাহলে এই প্যারাবোলিক শেপের, প্যারাবোলাটার শেপটা যদি, প্যারাবোলার ইকুয়েশনটা যদি আমরা জানতে পারি, তো সেই ইকুয়েশন জানা মানেই কিন্তু এই পুরা বক্ররেখাটা জানা। তাহলে ওই বক্ররেখায় যে কোনো একটা এক্স বসাইলে, তাহলে ওই এক্স বরাবর আমি কি ওয়াই এর যেটা মান পাবো সেটাই আমার পপুলেশনটা হবে। তো আমি যদি, তাহলে আমার মেইন কাজ হচ্ছে কি, আমার মেইন কাজ হচ্ছে প্যারাবোলাটা বের করা। প্যারাবোলা বের করার পর আমি এক্স এর যে মানই বসাই, সেই মান অনুযায়ী আমি ওয়াই এর একটা পপুলেশন আমরা একটা বের করে ফেলতে পারবো। এক্স এর যে মান বসাবো সেই মান অনুযায়ী আমি পপুলেশন বের করে ফেলতে পারবো। তাহলে আমার মেইন কাজ হচ্ছে আমি প্যারাবোলাটার ইকুয়েশনটা বের করবো, বা প্যারাবোলাটা জানবো, জানার পর জানলে আমি কি হবে, আমার বাকি সব কাজ শেষ। সব কাজ শেষ বলতে, আমি এক্স এর যে বছরে বের করতে চাই সেই বছর অনুযায়ী টাইমটা বসাবো, ধরেন 2004 থেকে 2014, তাহলে 10 বছর। তাহলে আমরা দেখবো যে 10 বছরে কি হয়, 10 বছর বসাবো, এক্স এর মান 10 বছর বসাইলে ওই 10 বছর পরে গিয়ে আমি ওয়াই এর মান, মানে পপুলেশন পেয়ে যাবো। ঠিক আছে, পেয়ে যাবো কিনা এই পুরো বেসিক জিনিসটা বুঝছেন, কি প্যারাবোলা কেন আমরা জি কিভাবে স্যার। ঠিক আছে, এটা যদি বুঝে থাকে, তাহলে আমরা হচ্ছে ওই জিনিসটা বুঝতে এখন আমাদের কোনো সমস্যা হবে না। দেখেন, তাহলে এই আমাদের হচ্ছে এটা বেসিক ইকুয়েশন। ঠিক আছে, এ ওয়াই ইকুয়ালস টু এ প্লাস বি এক্স প্লাস সি এক্স স্কোয়ার, যে কোনো প্যারাবোলার এটা বেসিক ইকুয়েশন। ঠিক আছে, সব প্যারাবোলার ইকুয়েশনটা এরকম, কিন্তু প্রতিটা আলাদা আলাদা প্যারাবোলার জন্য কি হয়, এ বি এবং সি এর আলাদা আলাদা মান থাকে। ঠিক আছে, এ বি এবং সি এগুলো হচ্ছে ধরে নেওয়া কনস্ট্যান্ট। ঠিক আছে, সব প্যারাবোলার ইকুয়েশন এইটাই, কিন্তু আলাদা আলাদা প্যারাবোলার ক্ষেত্রে কি হয়, এ বি এবং সি এর আলাদা আলাদা মান থাকে। তো আমাদের পপুলেশন আমরা যখন বের করব, তাহলে সেই প্যারাবোলার হচ্ছে এ বি এবং সি এর মান আমাদেরকে বসাইতে হবে। বসাইলে আমরা ওই পপুলেশনের জন্য, ওই ডেটার জন্য কোন প্যারাবোলাটা আসবে সেটা আমরা জেনে যাব। তার মানে এখান থেকে আমাদের মেইন কাজ কি বলেন তো, এ বি এবং সি এর মানটা বের করা। ঠিক আছে, এ বি এবং সি এর মান বের করা। এবং এক্স কি, এক্স তো হচ্ছে যে কোনো টাইম, টাইম অনুযায়ী আমরা বসাবো, তাহলে ওয়াই হচ্ছে আমরা পপুলেশন পাবো। ঠিক আছে, তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে এ বি এবং সি এর মান বের করা।
এখন দেখেন এ বি এবং সি এর মান বের করার জন্য আমার কিছু ইকুয়েশন আছে, তিনটা ইকুয়েশন আমার আছে। আপনারা একটু ইকুয়েশনটা খেয়াল করেন। আর যারা হচ্ছে এই অঙ্কটা বুঝবেন না, মানে সাথে সাথেই কিন্তু বলবেন, আগায় যাওয়ার পরে বললেন না, সাথে সাথে বলবেন, ঠিক আছে? যেখানে প্রবলেম সেখানেই সলভ করে আগাবো, কারণ একটু জটিল মনে হইতেও পারে। তো আমরা যেখানে আছি দেখেন, এখানে এখানে দেখেন তিনটা ফর্মুলা দেওয়া আছে, এ বি সি, তিনটা অজানা রাশি আছে। তিনটা অজানা রাশির মান যদি আমরা বের করতে চাই, তাহলে কয়টা ইকুয়েশন আমাদের দরকার, কয়টা সমীকরণ দরকার বলেন তো? তিনটা। তিনটা। তিনটা সমীকরণ দরকার। তো আপনারা সবাই জানেন যে জয়টা অজানা রাশি, তাদের মান বের করতে গেলে আমাদেরকে ঠিক ততটা সমীকরণ দরকার হয় আমাদের, ঠিক আছে? তো আমাদের এ বি এবং সি তিনটা মান আমাদের দরকার, এ বি সি। এইটার জন্য আমাদের তিনটা ধরেন যে আমার ইকুয়েশন, একদম ফিক্স ইকুয়েশন আমার আছে। তাহলে y ইকুয়ালস টু কি, এটা এটা কিন্তু y না, এটা হচ্ছে সামেশন অফ y সামেশন অফ y ইকুয়ালস টু an প্লাস b ইনটু সামেশন অফ x প্লাস c ইনটু সামেশন অফ x স্কয়ার। মুখস্থ রাখেন, মনে রাখেন কোনটা কি পরে আসছে। তাহলে সামেশন অফ y ইকুয়ালস টু an প্লাস bx সামেশন অফ cx স্কয়ার, খালি সামেশন আসতেছে, ঠিক আছে? এরপরে কি আসতেছে, এখানে দেখেন এই পাশে একটা x গুণ হয়েছে, x ইনটু y, সামেশন অফ x ইনটু y, মানে x আর y গুণ করে সেগুলোর যোগফল, equals to a into summation of x, এখানে x ছিল না n ছিল, n চলে গিয়ে a into summation of x plus b into summation of x ছিল, x এর জায়গায় এদিকে একটা x গুণেছে, x স্কয়ার plus c into summation of x কিউব, ঠিক আছে? এরপরে এইখানে আরেকটা x গুণেছে, এটা কিন্তু x into 2y না, এটা খেয়াল করেন, x স্কয়ার y, হ্যাঁ এটা x স্কয়ার y, summation of x স্কয়ার y equals to a into summation of x square plus b into summation of x cube plus c into summation of x cube। তো আমার এই তিনটা ইকুয়েশন দেয়া আছে, এই তিনটা অজানা রাশির মান বের করার জন্য, ঠিক আছে? তো এই গ্র্যাজুয়ালি স্যার সবগুলো মানে বাড়ছে স্যার। হ্যাঁ সবগুলো গ্র্যাজুয়ালি স্যার প্রত্যেকটা ইকুয়েশনের এগুলো চেঞ্জ হয়েছে স্যার, যেমন স্যার x ছিল x স্কয়ার হয়েছে, এরকম করে বাড়ছে আর কি স্যার। মানে একটা করে এক্স গুণ হয়েছে সহজ কথায়, ঠিক আছে? সব ইকুয়েশনে একটা করে এক্স গুণ হয়ে গেছে, আর কিছুই না, ঠিক আছে? এই তিনটা ইকুয়েশন এবং এই মেইন ইকুয়েশন, এটা হচ্ছে মেইন প্যারাবোলিক ইকুয়েশন, আর এখানে যে কনস্ট্যান্ট গুলো আছে সেটা বের করার জন্য এই তিনটা ইকুয়েশন, এইগুলো আপনাকে সূত্র হিসেবে মনে রাখতে হবে, ঠিক আছে? এরপরে এটাই হচ্ছে বেসিক শেষ, অঙ্ক শেষ, মানে অঙ্ক শেষ না, অঙ্কের বেসিক শেষ। এবার আমরা একটা অঙ্ক করবো যে অঙ্কটা আসলে করে কিভাবে এবং অঙ্কে কি জানতে চাই, কি দেয়া থাকে। এখন এইখানে দেখেন একটা প্রবলেমের কথা আমরা বলতেছি, প্রবলেমে এখানে কি বলতেছে যে পপুলেশন অফ এ কান্ট্রি ডিউরিং দ্য ইয়ার 1870 টু 1970 ইন 10 ইয়ার্স ইন্টারভাল, 10 বছরের ইন্টারভাল পর পর আমার পপুলেশনটা দেয়া আছে, ঠিক আছে? এই যে 1870-এ এই যে পপুলেশন ইন মিলিয়ন, ঠিক আছে? এটা মিলিয়ন দিছে, যে 23.2 মিলিয়ন পপুলেশন ছিল 1870-এ। 1880-তে হয়ে সেটা এসে হয়েছে 31.4 মিলিয়ন। 1890 আছে 39.8, এভাবে প্রতি বছর প্রতি 10 বছর পর পর কত মিলিয়ন পপুলেশন সেটা দেয়া আছে। লাস্ট 1970-এ গিয়ে দেখা গেছে 151.1 মিলিয়ন পপুলেশন ছিল। এখন কোশ্চেন কি করছে, কি করতে বলছে অঙ্কটাতে, 1 নম্বর জিনিসটা দেখেন, ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লিস্ট স্কয়ার প্যারাবোলা ফিটিং দ্য ডাটা। ফাইন্ড দ্য ইকুয়েশন অফ দ্য লিস্ট স্কয়ার প্যারাবোলা। এই যে লিস্ট স্কয়ার প্যারাবোলা বলতে এই যে এইটা হচ্ছে সেই প্যারাবোলা, সেই প্যারাবোলার ইকুয়েশনটা আমাকে বের করতে বলছে। এইটা কি, এটা তো একটা কমন ইকুয়েশন, ঠিক আছে? এটা তো আলাদা কোনো, মানে এটা একটা কমন ফরম্যাট, ইকুয়েশন একটা ফরম্যাট। আপনার কাছে জানতে চাইছে যে আমার এই ডাটা ফিটিং দিস ডাটা, আমার যে প্যারাবোলাটা দাঁড়াবে সেই প্যারাবোলার ইকুয়েশন কি হবে সেটা তুমি বের করো। তার মানে কি, এই যে এ বি এবং সি, মানে এই ডাটার জন্য এ বি এবং সি এর মান কত হবে সেটা দিয়ে আমার এই ইকুয়েশনটা বের করতে হবে, ঠিক আছে? তার মানে আমাকে এ বি এবং সি এর মান বের করতে হবে। এ বি এবং সি এর মান বের করার জন্য আমি কি ব্যবহার করব, এই তিনটা ফর্মুলা ব্যবহার করব, ঠিক আছে? এখন আপনি এখন এখান থেকে হচ্ছে আপনাকে একটা ছক আঁকবো আমরা। তার মধ্যে আপনি দেখে যেটা দেখবেন সেটা হচ্ছে আমার যে পপুলেশন আমি সবসময় বলছি যে পপুলেশন হচ্ছে ওয়াই এর মান, পপুলেশন হচ্ছে ওয়াই এর মান, আর সময় হচ্ছে এক্স এর মান, ঠিক আছে? আমরা একটু টেবিলটাতে যাই, টেবিলটা হচ্ছে আমরা এক্সেল এ করে রাখছি, গতদিন আপনাদের ওই ব্যাচকে দেখানো হয়েছে, দেখে এগুলা বানানো আছে। এগুলো হচ্ছে ইয়া করে দিব, ব্যাক স্পেস মেরে দিব। এক সেকেন্ড আমাকে একটু টাইম দেন, আমি একটু ব্যাক স্পেস মেরে দিই।
আমরা একসাথে করবো অঙ্কটা এখানে। আচ্ছা যাই হোক, তাহলে দেখেন আমরা প্রথমে যেটা করছি, দেখতে পারেন কিনা জানি না, আমরা প্রথমে যেটা করছি, প্রথমে কিছুই করি নাই, আমরা প্রথমে বছরগুলা বসাইছি, আর বছর এবং পপুলেশন। 1870 সালে পপুলেশন ছিল 23.2 মিলিয়ন, 1880 সালে 31.4, 1890 সালে 39.8, 1900 সালে এত মিলিয়ন, 1910, 1920, 1930, 40, 50, 60, 70। এবং যে পপুলেশন গুলো আমরা সবসময় বলতেছি যে পপুলেশনের মান হচ্ছে ওয়াই এর মান, পপুলেশন হচ্ছে ওয়াই এর মান, ঠিক আছে, পপুলেশন হচ্ছে সবসময় ওয়াই এর মান। তাহলে এই দুইটা লাইন বুঝছেন কিনা সেটা বলেন, এই দুইটা কলাম কি বুঝছেন? জি স্যার। স্যার এটা বুঝছি। এই দুইটা কলাম বুঝছেন। এবার এবার যেটা আসতেছে থার্ড কলাম, এক্স এর মান কত হবে? এক্স হচ্ছে আমরা বলতেছি টাইম, ঠিক আছে। এখন এক্স এর মান কত হবে সেটা হচ্ছে একটা, এইখানে একটু ঝামেলা আছে। ঝামেলা হচ্ছে কি, এক্স এর মান আপনি দেখেন, এক্স এর মান বলা হচ্ছে, ভালো করে শুনেন, এক্স এর মান বলা হচ্ছে যে কোনো একটা জায়গায় আমরা একটা রেফারেন্স ধরে নিব যে এইটা হচ্ছে আমার জিরো, এক্স এর একটা আপনার জিরোর মান ধরতে হবে, ঠিক আছে, এক্স এর আপনার একটা জিরোর মান ধরতে হবে। তাহলে আমরা দেখেন নর্মালি যেটা করি যে আমার যে ডাটাগুলো দেয়া আছে মাঝামাঝি একটা জায়গায় জিরো ধরি। যেমন এখানে ডাটা দেয়া আছে 11টা, আপনি গুনে দেখেন, এই যে দেখেন 2 থেকে 12, তার মানে হচ্ছে 11টা ডাটা দেয়া আছে। তার মানে আমার যে এই যে 6 নম্বর লাইন, যেটা 6 নম্বর যেটা, সেখানে আমি মাঝামাঝি জায়গায় এক্স এর মান ধরলাম জিরো, এটা হচ্ছে রেফারেন্স, আমি রেফারেন্স করলাম, ঠিক আছে। বুঝছেন কিনা এটা কি জি স্যার। করছি? জি আচ্ছা, এরপরে দেখেন, তাহলে 1920 সালে, এখন আপনারা এখানে একটা কোশ্চেন অ্যারাইজ করতে পারে যেটা আপনারা বলার নাই, সেটা হচ্ছে স্যার এখানে 11টা ডাটা দেওয়া আছে, আমরা 6 নম্বরটাকে জিরো ধরলাম কারণ 6 নম্বর মাঝামাঝি। যদি 12টা ডাটা দেওয়া থাকতো তাহলে তো মাঝামাঝি বলতে থাকতো না কিছু, তখন দুইটা মাঝামাঝি হতো, ঠিক আছে, যে 5, 6 দুইটাই মাঝামাঝি হতেছে, ঠিক আছে। আমরা জি স্যার, এই মিডিয়ান, টাইপের কিছু ম্যাথ আমরা করছিলাম। হ্যাঁ মিডিয়ান যে থাকে, মিডিয়ান মানে আমরা স্ট্যাটিস্টিক্স আপনারা করছেন, তো জি স্যার। যখন বেজোড় সংখ্যক ডাটা থাকে তখন তো একটা ফিক্স মিডিয়ান পাওয়া যায়, আর যখন জোড় সংখ্যক ডাটা থাকে তখন দুইটা মিডিয়ান হয়, ঠিক আছে। তো দুইটার মধ্যে আপনি যে কোনো একটাতে জিরো বসাইলেই হবে, কোনো সমস্যা নাই, ঠিক আছে। যদি এখানে 12টা ডাটা দেওয়া থাকতো তাহলে আমি 5, 6 এই দুইটার মধ্যে যে কোনো একটাতে আমি বসাই দিতাম, 6-এ বসাই দিতাম, ঠিক আছে। তো আমরা এখানে দেখেন, এখানে জিরো বসাইছি। এখন দেখেন 1920 সালে আমার এক্স এর মান ধরে নিচ্ছি আমি জিরো। এখন 1920-এর আগে জনসংখ্যা কমতেছিল না বাড়তেছিল? মানে 1920-এর আগে 1910 সালে আগে জনসংখ্যা কমতেছিল। আগে কম ছিল, তাই না? উপরে যত আগে যাবেন তত কম, এই জন্য আমরা উপরের দিকে যত যাব তত আমরা কমতে থাকবো। তাহলে জিরো উপরের দিকে দেখেন, এরপরে -1, তারপরে কত, -2, আমরা এইভাবে করে এক এক করে কমতে থাকবো, -3, -4, -5, ঠিক আছে। এক্সেল লাইনটাই সবথেকে ক্রিটিক্যাল, এক্সেল লাইন যদি করতে পারেন বাকি অঙ্ক হয়ে গেছে। এরপরে নিচে 1920-এর পরে যত নিচে যাবো, মানে যত পরে যাব তত আচ্ছা আমার পপুলেশন বাড়ছে, তাহলে আমরা এখানে বাড়বো 1, 2, 3, 4, 5, ঠিক আছে, গেল। এরপরে আপনারা যেটা করবেন, এখানে দেখেন, তাহলে ওয়াই এবং এক্স আপনারা পেয়ে গেছেন, ঠিক আছে। এবার আপনারা ফর্মুলায় ব্যাক করেন। ফর্মুলা যদি আমরা ব্যাক করি, ফর্মুলায় দেখেন আমার কি কি লাগবে, এই যে ওয়াই লাগবে, ঠিক আছে, সামেশন অফ ওয়াই লাগবে, সামেশন অফ এক্স লাগবে। আপনার একটা খাতা কলম হাতের কাছে রাখতে পারেন। সামেশন অফ ওয়াই লাগবে, সামেশন অফ এক্স লাগবে, সামেশন অফ এক্স স্কোয়ার লাগবে, এক্স কিউব লাগবে, x4 লাগবে, ঠিক আছে। এরপরে আর কি লাগবে, চার্জ শেষ হয়ে যাচ্ছে, একটা সেকেন্ড আমাকে টাইম দেন, ল্যাপটপটা চার্জ দিই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দেখি আমাদের কি কি লাগবে। ওয়াই, সামেশন অফ ওয়াই লাগবে, সামেশন অফ এক্স লাগবে, এক্স স্কোয়ার, এক্স কিউব, x4 এটা লাগবে, প্লাস আর কি লাগবে, এক্স ওয়াই এবং এক্স স্কোয়ার ওয়াই। তাহলে ওয়াই লাগবে, এক্স লাগবে, এক্স স্কোয়ার, এক্স কিউব, x4, এক্স ইন্টু ওয়াই এবং এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, 7টা জিনিস আমার লাগবে, ঠিক আছে। 7টা জিনিস লাগবে। এবার টেবিলে আসেন, দেখেন এই যে টেবিলে এই যে ওয়াই আমরা পাইছি, এটা এটা যোগ করলে আমরা সামেশন অফ ওয়াই পাবো, এক্সও আমরা পাইছি, দুইটা পাইছি। এরপরে দেখেন ওই জিনিসগুলাই কিন্তু এরপরে আমরা বের করছি, এক্স স্কোয়ার বের করছি, এক্স কিউব বের করছি, x⁴ বের করছি, তারপরে এক্স ইন্টু ওয়াই বের করছি, এরপরে এক্স স্কোয়ার ইন্টু ওয়াই বের করছি,
ঠিক আছে। তো আমরা এখন এক্স স্কোয়ারের ভ্যালু কিভাবে বের করব? এক্স স্কোয়ার ভ্যালু কি হবে খেয়াল করেন। এক্স আছে, এক্স স্কোয়ার, সহজ কথা, আর কিছুই নাই। এক্স স্কোয়ার মানে কি, 5 -5 স্কোয়ারকে -5 কে স্কোয়ার করলে কত হবে? 25। এই যে তাহলে 25 হবে। 25, -4 কে করলে 16, -3 কে করলে 9, -2 কে করলে 4, -1 কে করলে 1, 0 কে করলে 0, এরপরে 1, 4, 9, 16, 25। ঠিক আছে, এইগুলা স্যার হচ্ছে বাকিগুলা তো মোটামুটি এক্স ওয়াই এর মান থেকে সব বের হয়ে যাবে। ওই এক্স ওয়াই এর মান থেকেই বের হবে। এগুলো কালকে বসানো হয়েছে আপনাদের ওই আরেক সেকশনের ক্লাসে, এগুলো ফাঁকাই ছিল। তো আজকে আর ক্যালকুলেট না করে জাস্ট বুঝাই দিই, তাইলেই হবে। তাহলে এক্স থেকে এখানে আমরা কিউব করছি, -5 কে কিউব করলে -125 আসে, 4 কে কিউব করলে -64 আসে, -3 কে কিউব করলে -27 আসে, এইভাবে করে কিউব করছি। এরপরে দেখেন সবগুলাই কিউব করছি। এরপরে কি করছি, x⁴, এই যে এক্স আছে এটাকে টু দি পাওয়ার 4 করে এখানে বসাইছি, আর কিছুই না। বুঝতে পারছেন? এরপরে কি জি স্যার। করছি, এরপরে এক্স জি স্যার। ইন্টু ওয়াই করছি। তারপরে এক্স ইন্টু ওয়াই কি, এই যে এক্স ইন্টু ওয়াই, ঠিক আছে, এইটা আর এইটা গুণ করে আমরা এখানে বসাইছি। এরপর এইটা এক্স এবং এইটা ওয়াই গুণ করে এখানে বসাইছি। ঠিক আছে, তো এক্স এবং ওয়াই গুণ করে এক্স ওয়াই, তাহলে প্রতিটা জায়গায় আমি মান পাইছি। ঠিক আছে, এরপরে কি করছি, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই, তাহলে এই যে এক্স স্কোয়ার এবং ওয়াই, ঠিক আছে, এই যে এক্স স্কোয়ার এবং ওয়াই, এই দুটো গুণ করে এখানে বসাইছি, এই দুটো গুণ করে এখানে বসাইছি। ঠিক আছে, তাহলে সবগুলো গুণ করে করে আমরা এক্স স্কোয়ার বসাইছি। এবং আমাদের কি লাগবে ফর্মুলায় দেখেন, আমাদের কিন্তু এক্স ওয়াই এগুলো লাগবে না, আমাদের কি লাগবে, সামেশন অফ সামেশন। এক্স, সামেশন লাগবে। ঠিক আছে, তাহলে আমরা কি করছি এরপরে, আমরা এই যে দেখেন অটো সাম করছি, এই সামেশন করছি। সামেশন মানে কি, এই যে এখান থেকে এটা যোগ করলে, সব মিলে যোগ করলে কত আসে, এটা তো এক্সেল শিট, এক্সেল শিটে এই যে অটো সাম চাপ দিলেই চলে আসে। তো সব যোগ করে দেখা যাচ্ছে 0 আসতেছে, এই প্লাস মাইনাস করে। এই যে এখানে অটো সাম করে সামেশন অফ ওয়াই করে আসছে 886.8। এই যে যেমন এক্স স্কোয়ার, এটাকে যদি আমরা অটো সাম করি, অটো সাম করলে আসতেছে দেখেন 330। ঠিক আছে, এটাকে অটো সাম করলে আসতেছে এই 0। ঠিক আছে, তো সবগুলো এরকম করে আমরা সামেশন করছি, মানে এই যে পুরাটা ধরে যোগ করছি। ঠিক আছে, তো এই আসছে আমার হচ্ছে সামেশন। তার মানে কি, আমরা এই মানগুলো আসলে পেয়ে গেছি না, এই যে এই মানগুলো সামেশন অফ এক্স, সামেশন অফ ওয়াই, সামেশন অফ এক্স স্কোয়ার, এগুলো আমরা পেয়ে গেছি না। জি স্যার। এগুলা এই যে পেয়ে গেছি, এখন এই তিনটা সমীকরণে আমার অজানা রাশি এন কি, তাহলে এগুলো আমরা পাইছি। এবং এন কি, এন্ড এন, সময় বা পিরিয়ড যেটা আছে। না, এন হচ্ছে আপনার কয় সেট ডাটা আছে। হ্যাঁ, ওই সময়ই কাইন্ড অফ আপনার এখানে 11 সেট ডাটা আছে দেখেন। এই যে এখান থেকে এই পর্যন্ত 11টা ডাটা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টা ডাটা আছে, তাহলে এন এর মান হচ্ছে 11। ঠিক আছে, এন এর মান হচ্ছে 11, এটা একটা স্ট্যাটিস্টিক্যাল প্রবলেম, তো এন এর মান হচ্ছে 11। তাহলে দেখেন এই তিনটা সমীকরণে অজানা রাশি আছে কয়টা, এ হচ্ছে আমরা এখনো অজানা রাশি, বি হচ্ছে অজানা রাশি, এবং সি হচ্ছে অজানা রাশি। তাহলে এ বি সি তিনটা সমীকরণে দেখেন শুধু তিনটাই অজানা রাশি, তাহলে এই তিনটা সমীকরণে আমরা এ বি ছাড়া বাকি, এ বি সি ছাড়া বাকি সব মান জানি। তাহলে আমরা এই তিনটা সমীকরণ যদি সমাধান করি, তাহলে আমরা এ বি সি এর মান বের করে ফেলতে পারবো না? জি স্যার। হ্যাঁ, কিভাবে বের করে ফেলতে পারবো দেখেন, আমরা এই যে 1 নম্বর ইকুয়েশন যেটা y ইকুয়ালস টু an প্লাস বি ইন্টু সামেশন অফ এক্স প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার, এটা যদি আমরা বসাই মান, তাহলে দেখেন y ইকুয়ালস টু an, তাহলে সামেশন অফ y কত, সামেশন অফ y এর মান হচ্ছে দেখেন 886.8। ঠিক আছে, আর a ইন্টু n, এর মান আমরা জানি না, এই থাকবে, n এর মান হচ্ছে 11, তাহলে 886.8 সমান সমান 11a প্লাস বি ইন্টু সামেশন অফ এক্স, সামেশন অফ এক্স এর মান কত, 0। ঠিক আছে, তাহলে বি ইন্টু সামেশন অফ এক্স মানে 0, তার মানে পুরোটাই 0 হয়ে গেল, এটা বাদ, প্লাস সি ইন্টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের মান কত দেখেন, এক্স স্কোয়ারের মান হচ্ছে 330। তাহলে এই যে দেখেন এক্স স্কোয়ারের মান হচ্ছে 3 x², 3 x², 3 x², এক্স স্কোয়ারের ভ্যালু কত, 330। না না না, এক সেকেন্ড, স্যার 1970-তে 25 হবে এক্স হ্যাঁ স্কয়ার। এটা হচ্ছে 25, এই জন্য এরকম হচ্ছে 110। হ্যাঁ, তাহলে সামেশন অফ এক্স স্কোয়ার হচ্ছে 110। তার মানে হচ্ছে কি, তার মানে হচ্ছে আপনারা এই 1 নম্বর সমীকরণে সব মানগুলা এনে এনে ওইখান থেকে বসানো, এই টেবিল থেকে এনে এনে বসাইলে 1 নম্বর সমীকরণটা দ্বারা এটা। ঠিক আছে, এটা আবার একইভাবে এখানে 2 নম্বর যে সমীকরণ আছে সেখানেও ওই মানগুলো এনে এনে বসান, সামেশন অফ এক্স ওয়াই, সামেশন অফ এক্স ওয়াই কোনটা, এই যে এইটার সামেশনটা। ঠিক আছে, তো সব মানগুলো এনে এনে এখানে 2 নম্বরে যখন বসাবেন, তখন 2 নম্বর সমীকরণটা আসবে এরকম। ঠিক আছে, এরপরে
3 নম্বর সমীকরণে একইভাবে আপনারা বসাবেন ডাটাটা। এই যে 3 নম্বর সমীকরণে সামেশন অফ এক্স স্কয়ার ওয়াই বসাবেন, a ইনটু সামেশন অফ এক্স স্কয়ার বসাবেন, এক্স কিউব এক্স স্কয়ার এগুলো বসাবেন, টেবিল থেকে মান নিয়ে এখানে বসাবেন, বসাইলে আমার 3 নম্বর সমীকরণ আসবে এইটা। ঠিক আছে, তাহলে দেখেন আমরা তিনটা সিম্পলিফাইড সমীকরণ এখন পেয়ে গেলাম না। এখন এখানে আমরা ক্যালকুলেশন করব। তাহলে সহজভাবে আমরা এই যে দেখেন এখানে a আর c আছে, এখানে a আর c আছে, এই যে এইটা সহজে আগে আমরা সমাধান করে ফেলি। 110 b ইকুয়ালস টু 1429.8, তাহলে b এর মান আমরা সহজে বের হয়ে যাচ্ছে না? জি স্যার, ভাগ b করে সমান দিব কত? তাহলে যাচ্ছে। 110 তাহলে 13 পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এটা গেল। আর কি থাকলো a এবং c, তাহলে এই দুইটা সমীকরণ বাকি থাকলো। এই দুইটা সমীকরণ দিয়ে আপনারা a এবং c এর মান বের করেন। এই যে দেখেন এখানে 11a আর এখানে 110c। ঠিক আছে, তো সোজা কথায় যেটা আপনি করেন এটাকে 10 দিয়ে গুণ করে দেন 1 নম্বর সমীকরণটাকে, তাহলে এটা 110 এ হয়ে যাবে। তারপরে 110, তাহলে এইটা থেকে এটা বিয়োগ করেন, বিয়োগ করলে আপনারা কি সি এর মান পেয়ে যাবেন, এবং সি এর মানটা যে কোনো এক জায়গায় বসে এ এর মান বের করেন। সহজ কথা হচ্ছে প্রতিস্থাপন বা অপনয়ন যে কোনো পদ্ধতিতে আপনারা এই দুইটা সমীকরণ সমাধান করে এ এবং সি এর মান পাবেন না? পাবো স্যার। বের করতে পারবেন তো এটা? জি স্যার, পারবো। হ্যাঁ ঠিক আছে, তাহলে এ এবং সি এর মান আপনারা বের করলেন। আমি এর ডিটেলসে যাচ্ছি না, কারণ এগুলো তো ম্যাথমেটিক্স, এগুলো ডিটেলস এখানে আপনাদেরকে দিয়ে আমার টাইম কুলাবে না। আর বোর্ড টোড থাকলে একটু সহজে করা যায়, বুঝছেন? এই যে ল্যাপটপে এভাবে ম্যাথ করানো খুব কঠিন। যাই হোক, আমরা সমাধান করে আমরা মান বের করলাম b ইকুয়ালস টু 13, এখান থেকে যদি সমাধান করেন a এর মান এত পাবেন এবং c এর মান আপনারা এত পাবেন। ঠিক আছে, c এর মান এত পাইলেন, পাওয়ার পরে আপনারা দেখেন এবার আপনারা c এর মান এত পাওয়ার পরে আপনারা দেখেন এখানে কি আমরা কি বসাইছি, আমরা কি বের করতে চাচ্ছিলাম? আমরা ওই যে প্যারাবোলার ইকুয়েশন বের করতে চাচ্ছিলাম। এই প্যারাবোলার মেইন ইকুয়েশন কি ছিল? এটা ছিল। এখন এই যে a এর মান আমরা পাইছি, b এর মান আমরা পাইছি, c এর মান আমরা পাইছি। ঠিক আছে, পাওয়ার পরে তাহলে আমরা এখন কি করব? এই মানগুলো জাস্ট এখানে বসাই দেব। এই মানগুলো বসাই দিলে এই যে দেখেন আমার প্যারাবোলার ইকুয়েশন বের হয়ে আসছে, y 76.74 প্লাস 13x প্লাস 0.4x স্কয়ার। বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে আমার সেই প্যারাবোলাটা। ঠিক আছে, তাহলে আমরা সেই প্যারাবোলাটা পেয়ে গেছি। যে জ্যামবোর্ড আমার কই ছিল? জ্যামবোর্ড কি চলে গেছে? এই যে আমরা এই ইকুয়েশনটা পেয়ে গেছি। ঠিক আছে, এই ইকুয়েশনটা পেয়ে গেছি। পেয়ে যাওয়ার পরে এখন আমরা যেটা করব, এখন এটা আমরা পেয়ে গেলাম। এখন আপনি যদি পপুলেশন বের করতে চান, ঠিক আছে, পপুলেশন ধরেন আপনাকে বের করতে বলছে 1970 এখানে দেয়া আছে। ঠিক আছে, 1970 দেয়া আছে। এখন আপনাকে বললো সাপোজ যে 1980 সালে পপুলেশন কত হবে। ঠিক আছে, তাহলে 1970 সালের জন্য আপনি সিম্পলি খেয়াল করেন 1970 সালের জন্য এক্স এর মান কত? এক্স এর মান 5 না? আমি একটু বড় করি। 1970 সালে 1970 সালের জন্য এক্স এর মান কত? 5 না? দেখেন, হ্যালো, জি স্যার। 1970 সালের জন্য এক্স এর মান 5। আপনাকে যদি 1980 সালে পপুলেশন বের করতে বলে, তাহলে 1980 সালে এক্স এর মান কত হবে বলেন তো? 6 হবে। তাহলে তখন আপনি কি করবেন? তখন ওই যে ইকুয়েশনটা আপনি কমন যে ইকুয়েশনটা বের করছেন সেখানে এক্স যেগুলো আছে এক্স এর জায়গায় আপনি 6 বসাই দিবেন। 6 বসাই দিলে আপনি ওয়াই এর মান পাবেন। তো সেই ওয়াই এর মানটাই হচ্ছে আপনার 1980 সালে পপুলেশন। আবার যদি 1990 সালে বলে, মানে 1985 সালে বলে, 85 সালে বললে পপুলেশন কত হবে? 6 এক্স এর মান কত হবে? 6.5। 6.5। তাহলে এক্স এর মান 6.5 বসাই দিলে আপনি পপুলেশনটা পেয়ে যাবেন কত মিলিয়ন। তাহলে বুঝতে পারতেছেন কিভাবে আমাদের জিনিসটা কাজ করে? জি স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাদের লিস্ট মিন স্কয়ার মেথড। ঠিক আছে, এখন আপনাদেরকে এখানে যেটা করতে বলছে, এখানে দেখেন আমরা একটু প্রবলেমটাতে যাই। এই যে 1970 পর্যন্ত দিয়ে 80 এবং 90 আপনাকে বের করতে বলছে, তা 80 90 তো বের করা শিখাইলাম। ঠিক আছে, এ এবং সি আমরা পারছি। এবার দেখেন, এবার হচ্ছে আপনার বি নম্বর প্রবলেমটা দেখেন। এখানে একটা জিনিস আছে, ট্রেন্ড ভ্যালু। ঠিক আছে, compute the trend value for the years given in table and compare with actual value। ঠিক আছে, এই যে বলা হচ্ছে ট্রেন্ড ভ্যালু। তো আপনার ট্রেন্ড ভ্যালু বলতে কি? আপনি যখন ইকুয়েশনটা দিয়ে বের করবেন, এটা তো হচ্ছে একটা স্ট্যাটিস্টিক্যাল প্রবলেম, সবসময় মাথায় রাখবেন এটা একটা স্ট্যাটিস্টিক্যাল প্রবলেম, তো না, স্ট্যাটিস্টিক্যাল মেথড অফ সলিউশন। ঠিক আছে, এই প্রবলেমটা একটা স্ট্যাটিস্টিক্যাল মেথড দিয়ে আমরা সলিউশন করতেছি। তো স্ট্যাটিস্টিক্যাল মেথডে সবসময় কিছু কি বলে আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মানে কিছু ডেভিয়েশন আসে। ঠিক আছে, সেটা হচ্ছে আমরা যখন এখন বলা হচ্ছে কি আপনি এই যে সবগুলোর জন্য আপনাকে এখানে বের করতে বলছে ট্রেন্ড ভ্যালু। ট্রেন্ড ভ্যালু মানে কি? ধরেন 1970 সাল, 1970 সালের জন্য আপনি এইখানে 1970 সালে এক্স এর মান কত? -5।
-5 না? হ্যালো, জি স্যার। জি বুঝতেছেন? স্যার। না বুঝলে কিন্তু বললেন। স্যার বুঝতেছি। 1870 সালে এক্স এর মান হচ্ছে -5। এখন আপনি এইখানে যদি বসান 1870 সালে এক্স এর মান -5, তাহলে -5 আপনি বসাইলে আপনার এই পপুলেশনটা আসার কথা 23.2 আসার কথা না? জি স্যার। জি স্যার। এখন আপনি যখন বসাবেন -5, তখন দেখবেন যে এক্সাক্ট 23.2 আসবে না, কিছুটা ভ্যারিয়েশন আসবে, হয় একটু বেশি না হয় একটু কম। ঠিক আছে, একটু ভ্যারিয়েশন আসবে। তো যেখানে সাউন্ড হচ্ছে ওখানে মাইক তো একটু ভ্যারিয়েশন আসবে। ঠিক আছে, তো এই যে ভ্যারিয়েশন আসলে এই ভ্যালুটাকে আমরা বলতেছি ট্রেন্ড ভ্যালু। ঠিক আছে, আপনি থিওরি থেকে এইখানে এক্স এর মান বসায় যে ভ্যালুটা পাচ্ছেন সেটা হচ্ছে ট্রেন্ড ভ্যালু। তো আপনাকে বলছে কি যে প্রতিটা বছরের জন্য ট্রেন্ড ভ্যালুটা বের করো। তাহলে 1870 জন্য আপনি -5 বসাবেন, এক্স এর মান বসায় এখানে একটা ট্রেন্ড ভ্যালু পাবেন। 1880 জন্য এক্স এর মান কত হবে? -4 বসাইলে এখানে আরেকটা ভ্যালু পাবেন, সেটাও ট্রেন্ড ভ্যালু। তাহলে আপনি ট্রেন্ড ভ্যালু গুলো কম্পেয়ার করতে বলছে যে ট্রেন্ড ভ্যালুর চেয়ে অ্যাকচুয়াল ভ্যালুটা কম না বেশি। বা কম হইলে স্যার নামাজের বিরতি দেওয়া হবে না স্যার? নামাজের বিরতি মানে আমাদের আগে আপনার এমনিতেই শেষ হবে, বিরতি কি হবে? শেষ হয়ে যাবে, আপনি প্যারা খায়েন না। বুঝছি স্যার, এখানে স্যার একটাই তো, আমি স্যার গতকালকে জামাত পাই না, আমি স্যার বেরোয় যেতে পারবো স্যার? আপনি আর 5টা মিনিট দাঁড়ান, ঠিক আছে? আমরা এই যে 12টা 20-এর মধ্যেই ছেড়ে দিব, আমাদের শেষ। আচ্ছা আচ্ছা। আপনি দেখেন এই ট্রেন্ড ভ্যালু বুঝছেন কিনা, ট্রেন্ড ভ্যালু বুঝলেই আপনাকে ছেড়ে দেওয়া হবে। তো আমরা এই যে থিওরি থেকে, ঠিক আছে, তো ট্রেন্ড ভ্যালু যখন বের করবেন তখন কি করবেন? এই যে 1870 এর জন্য দেখবেন এক্স এর মান কত, 1870 এর জন্য এক্স এর মান -5। তো ওই এক্স এর মানটা এনে এখানে বসায় দিবেন -5। ঠিক আছে, তাহলে এখানে করলে কি হবে? এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, এখানে মাইনাস থাকবে। এভাবে করে ওয়াই এর মান একটা বের হবে। তাহলে ওয়াই এর মানের সাথে তখন আপনি দেখবেন আপনার আসার কথা ছিল 23.2। ঠিক আছে, কিন্তু এক্সাক্ট 23.2 আসবে না, একটু কম বা বেশি আসবে। তো ওইটা হচ্ছে ট্রেন্ড ভ্যালু, এটা হচ্ছে অ্যাকচুয়াল ভ্যালু। তো দুইটার মধ্যে কম্পেয়ার করবেন যে অ্যাকচুয়াল ভ্যালুটা কত কম বা কত বেশি, এটাই। বুঝতে পারছেন কি বলছে? তো একইভাবে সবগুলোর জন্য ট্রেন্ড ভ্যালু বের করবেন, সবগুলোর জন্য আপনারা কম্পেয়ার করবেন। আর এরপরে এস্টিমেট করবেন 1980 সালে। তাহলে 1980 সালে কি? 1970 সালে এক্স এর মান হচ্ছে 5, 1980 সালে গিয়ে এক্স এর মান হবে 6। তাহলে এই ইকুয়েশন যেটা পাইছেন সেখানে 6 বসাবেন, এক্স এর মান 6 বসালে আপনি ওয়াই এর মান পপুলেশন পেয়ে যাবেন। ঠিক আছে, আর 1990 সাল বের করতে বলছে, 90 সালে এক্স এর মান হবে 7, 7 বসাবেন এখানে, এক্স গুলো তো 7 বসালে ওয়াই এর মান আপনি পেয়ে যাবেন, সেটাই হচ্ছে 1990 সালের পপুলেশন। বুঝতে পারছেন ব্যাপারটা? জি স্যার। তো তার মানে হচ্ছে ট্রেন্ড ভ্যালুটা প্রত্যেকটার জন্য বের করতে হবে। ট্রেন্ড এটাই ভ্যালু তো? যদি আপনার কাছে চায় যে ট্রেন্ড ভ্যালু বের করো এবং কম্পেয়ার করো, তাহলে আপনাকে প্রত্যেকটার জন্যই করতে হবে। অথবা যদি একটা নির্দিষ্ট কোনো বছরের ট্রেন্ড ভ্যালু বের করতে বলে, তাহলে শুধু ওই বছরের ট্রেন্ড ভ্যালু বের করবে। ঠিক আছে, জি স্যার। ওকে। তাহলে এই হচ্ছে আপনার তিনটা মেথডে আমরা ইয়া করলাম। তাহলে আমাদের সেকেন্ড চ্যাপ্টার যেটা আমরা পড়তেছিলাম যে ওয়াটার রিকোয়ারমেন্ট, সেটা মোটামুটি এখান থেকে আমাদের শেষ হয়ে গেল। আমরা হচ্ছে ওই একটা ক্লাসে আপনাদের লাস্ট আরেকটা চ্যাপ্টার আছে ছোট, সেটা আমরা পড়াবো। আর আপনাদের ক্লাস দেখেন আজকে এই আমরা হচ্ছে মোটামুটি পপুলেশন প্রজেকশন নিয়ে কথা বলছি, প্লাস ওই যে আমরা হচ্ছে কিছু ওয়াটার ডিমান্ড এস্টিমেট করছি। এই জিনিসগুলো একটু ভালো করে পড়বেন এই লেকচারটা, যদি আপনাদের ম্যাথমেটিক্যাল জিনিসগুলো এই চ্যাপ্টারেই বেশি। ঠিক আছে, এই চ্যাপ্টারে যেটুকু ম্যাথমেটিক্স আছে এই চ্যাপ্টারেই আছে, অন্যান্য চ্যাপ্টারগুলো কিন্তু থিওরি বেসড, মানে এখন পর্যন্ত যা পড়ছি। ঠিক আছে, তো ঠিক আছে, আপনাদের ক্লাস আজকে এই পর্যন্তই হবে, এই পর্যন্তই নয় আপনাদের স্যার। হ্যালো স্যার, প্রেজেন্টটা কি স্যার নিয়ে ফেলছেন? হ্যাঁ, প্রেজেন্ট তো হচ্ছে প্রেজেন্ট দিয়ে কমেন্ট। হ্যাঁ, আপনারা অনেকে 1-1.5 ঘন্টা 1-0 স্যার। স্যার আমার 1-0 স্যার, ওয়াহেদ ভিডিও দেখছিলাম। ঠিক আছে, আপনারা কমেন্টে আইডি দিয়ে চলে যান, সমস্যা নেই। স্যার ঠিক আছে।